আসসালামু আলাইকুম। আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে লাইভ ক্লাসে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে আজকে 47তম বিসিএস এর সার্কুলার হয়ে গেল। এখন পড়ার টেবিলে বসতে হবে। বিসিএস পরীক্ষায় কিভাবে পড়াশোনা করতে হবে সেটা আমাদের জানা দরকার। আর আজকে মূলত আমাদের পেইড ব্যাচের ক্লাস ছিল। ক্লাসটি উন্মুক্ত করে দেওয়ার মূল উদ্দেশ্য ছিল আজকে বিসিএস সার্কুলার। আসলে আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো কেমন হয় সেটা দেখানোর জন্য। মূলত বাংলা সাহিত্যের যুগ বিভাগ একটা কঠিন একটা টপিক। প্রথম টপিকটা আমাদের বাংলা লিটারেচারের। এই টপিকটা থেকে 1 নম্বর কখনো বা কোনো বিশেষ পরীক্ষায় দেখা গেল যে 2টা নম্বরও কিন্তু এসেছে। আর এখান থেকে 2024 সালে প্রাইমারি পরীক্ষায় কিন্তু 1টা নম্বর এসেছে। সুতরাং এই টপিকটা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিসিএস একটা গুছানো ফরম্যাটে কিন্তু আমাদের পড়াশোনা শুরু করতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই প্রাচীন যুগ থেকে চর্যাপদ থেকে যে প্রশ্নটা আসে বিসিএস পরীক্ষায়, ওই প্রশ্নটা সচরাচর আগে যে বিসিএস পরীক্ষায় এসেছে ওই প্রশ্নটা রিপিট করে না। তার মানে আপনাকে ডিপলি পড়তে হবে। আপনার বাংলা একাডেমির বই অর্থাৎ বেসিক যে বাংলা ডিপার্টমেন্টের বইগুলো আছে এই বইগুলো পড়তে হবে। তাহলে আপনি এখান থেকে যে একটা প্রশ্ন আসবে সেটা আপনি পারবেন। এর আগে বিগত সালে যে বিসিএস পরীক্ষায় প্রশ্নটা এসেছিল সেখানে কিন্তু চর্যাপদে যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু কমন পড়েছিল না বাজারে গাইড বই থেকে। বাজারে গাইড বই মূলত পরবর্তীতে অ্যাড করে। এই জন্য আমরা বলি যে প্রশ্নগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে এবং এই টপিকটা বুঝে বুঝে পড়তে হবে লিটারেচার এবং বাংলা সাহিত্যের যুগ বিভাগ প্রাচীন যুগ। আমি অনেকেই দেখেছি এই টপিকটা বাজারে গাইড বইয়ে তথ্য ভুল আছে এবং অনেক দেখলাম যে যারা পড়ায় নিয়মিত এবং স্যারদেরও কিছু ল্যাকিংস দেখলাম যে ভিতরে ভুল পড়ায়। তবে এই যে দেখেন ভুল তথ্য ভুল পড়ানো এই দুইটা জীবনই আপনাকে ধ্বংস করে দিবে জীবনে। আপনি আমি দেখেছি অনেকের এরকম আছে যদি পরীক্ষায় আসে তারা এভাবে শিখাচ্ছে যে চর্যাপদের পদসংখ্যা কতটি তারা বলতেছে 50টি, আবার চর্যাপদের পদকর্তা বলে 23টি। এইসব ভুলভাল এই জিনিসগুলো পড়া যাবে না রে ভাই। পরীক্ষায় যদি আসে চর্যাপদের মোট পদকর্তা কতজন, আপনি 24 জন টিক দিয়ে দিবেন, আপনি 23 জন দিবেন কেন? প্রশ্ন ভালো করে পড়বেন তারপর উত্তর দিবেন। কারো কথায় না ভাই। বিসিএস এমন একটা জিনিস, এই বিসিএস পড়ানোর অভিজ্ঞতা লাগে আগে। মানে বিসিএস কোচিং এ ক্লাস না এতটা সহজ না। জব মেডিসিন উঠেই যে ক্লাস নিবে এতটা সহজ না। এটার জন্য মানে পড়াশোনা করা লাগে, দীর্ঘ অভিজ্ঞতা লাগে, বিসিএস পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা লাগে এবং বিসিএস প্রশ্ন অ্যানালাইসিস করা লাগে, বাংলা একাডেমির বইগুলো অ্যানালাইসিস করা লাগে, তারপরে একটা বিসিএস এর ক্লাস নেওয়া সম্ভব। আদারওয়াইজ কিন্তু বিসিএস ক্লাস নেওয়া সম্ভব না। যারা পড়াশোনা করবে না, যারা অ্যানালাইসিস করবে না, যারা ভুলভাল তথ্য দিবে, তারা এই মার্কেটে কেউই টিকবে না। আমি কি আর একজন কি? এই জন্য বললাম যে ভাইয়া ভালোভাবে প্রস্তুতি নেন, শুদ্ধটা জানুন এবং ভুলভাল পড়া থেকে বিরত থাকুন। আপনি বিশেষ পরীক্ষায় 1টা নম্বর ভুল দেখাবেন, আপনার কিন্তু 0.50 কাটা। মাথার ভিতরে গেঁথে রাখেন এটা। সুতরাং কোনো জব পরীক্ষায় আপনি ভুল তথ্য দেওয়া যাবে না। সঠিকভাবে ইংরেজিটা শিখতে হবে এবং বাংলাটা শিখতে হবে, জিকে শিখতে হবে, সবই সঠিকভাবে শিখতে হবে। নতুবা আপনি দেখবেন যে ভুল হয়ে যাবেন। বাজারে আপনি দেখেন অধিকাংশ বোর্ড বইয়ে দেয়া আছে, আপনি গাইড বই দেয়া আছে যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি। এটা কি দেয়া আছে? এটা জটিল বাক্য। আরে ভাই, এটা কি আদৌ জটিল বাক্য? কারণে কুসুম কলি সকলই ফুটিল, এখানে কুসুম কলির নিচে দেখ অধিকাংশ গাইড বই দিয়ে গেছে এটা নাকি কর্মকারক। আরে ভাই, এটা আদৌ কি কর্মকারক? এই বাক্যটাই তো আবার দিবে। আপনি দেখেন জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়, অনেক বই দেখলাম জেলে দিয়ে দিছে কর্তাকারকের 7ম বিভক্তি। এরকম যদি পড়েন না তাহলে কখনোই চাকরি হইতো না। যেটাই বাজারে বই ভুল থাকে প্রশ্নকর্তারা ওটাই আইডেন্টিফাই করে ওইটাই পরীক্ষায় দিয়ে দেয় যাতে আপনি আবার ভুল করেন। এজন্য ভাই ভুল করা যাবে না, ভালো করে শিখতে হবে। আজকে আমরা বেসিক ক্লাসটা শিখবো বাংলা সাহিত্যের যুগ বিভাগ, তার মানে প্রাচীন যুগ। আমরা বিস্তারিত একটা বেসিক ক্লাস করব। আপনার জীবনের একটা সেরা ক্লাস আমি উপহার দেবো আজকে ইনশাআল্লাহ। আপনি দেখবেন যে তথ্যগুলো দিব যা আপনাকে কখনো কোনো স্যার এতগুলো তথ্য দেয়নি এবং বাজারে গাইড বইও আপনি দেখবেন এতগুলো তথ্য নেই। আজকে পুরো ক্লাসটা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে সবাই একটু ক্লাসটা করবেন। সবাইকে অনুরোধ আজকে ক্লাসটা একটু করেন খাতা কলম নিয়ে এবং যাচাই করেন। অন্য প্রতিষ্ঠানেও আপনি এইরকম একটা চর্যাপদের ক্লাস করেন, দেখেন আসলে কাদের ক্লাসটা ভালো হয়। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনাদের জন্য দোয়া রইল, সবসময় শুভকামনা রইল। এবার 47তম বিসিএস যেন ক্যাপচার করতে পারেন।
এজন্য সবাইকে অনুরোধ করব ক্লাসটি একটু শেয়ার করে দেন, যাতে আপনার বন্ধু, আপনার বান্ধবী, আপনার ফ্রেন্ড সবাই যেন আজকের ক্লাসটা দেখতে পারে। ওকে, স্টার্ট। দ্রুত সবাই আপনার প্রিয়জনকে মেনশন করেন, আর সর্বোচ্চ শেয়ারকারী আমাদের ক্যারিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য বইটা পাবেন। এই বইটা তো অবশ্যই পাবেন। আর আপনারা আমাদের প্রমিত বাংলা ভাষা ডক্টর আসাদুজ্জামান স্যারের বইটাও কিন্তু আজকে ফ্রি পাবেন। আচ্ছা, দেখি আজকে কোন জায়গা থেকে আমাদের ক্লাসটা দেখতেছেন, একটু কমেন্টের মাধ্যমে জানান। আপনার জীবনের সেরা একটা ক্লাস হবে ইনশাআল্লাহ আজকে। দ্রুত 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 আমি নিজেও একটু আজকে ক্লাসটা শেয়ার করতেছি, এবং বিশেষ সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি ক্লাসের ফাঁকে ফাঁকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ওই আপনাদের বিশেষ প্রশ্নগুলো জবাব দিব। ওকে, একটা মুহূর্ত লস করা যাবে না। এখন 153 দিন আপনার হাতে আছে, এই 153 দিন আপনার কাজে লাগাতে হবে। ওকে, 153 দিন কি, এই যে দেখেন আমাদের অদ্বিতীয় দাস ললিতা তিনি মুনিয়া আক্তারকে মেনশন করেছেন, এরকম আপনারা মেনশন করেন ইনশাআল্লাহ আপনার প্রিয়জনকে। সুমাইয়া সূচনা, হ্যাঁ বেবি মিরপুর থেকে দেখতেছো। ওকে, মিজানুর রহমান তিনি সালাম দিয়েছেন আমাদের নওগাঁ থেকে। সুবর্ণা আক্তার সালাম দিয়েছেন আমাদের মাদারীপুর থেকে, গুড। রাবেয়া সুলতানা রিমি তিনি শেরপুর থেকে আছেন। আমাদের শেরপুর শাখা উদ্বোধন কবে হবে? 5 তারিখ। আমাদের অফলাইন শেরপুর শাখা উদ্বোধন হবে 5 ডিসেম্বর। শেরপুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে ইনশাআল্লাহ। শেরপুর জব মেডিসিন আপনার দ্বার প্রান্তে পৌঁছে গেছে ইনশাআল্লাহ। 5 তারিখ সবার সাথে দেখা হবে। ওকে, আর খুলনা শাখা এবং খুলনা দৌলতপুর শাখা নতুনভাবে মডেল শাখা হিসাবে যেটা পরিচিত, খুলনা দৌলতপুর শাখা আমাদের আবার ফ্রি সেমিনার হবে 3 তারিখ। হ্যাঁ, আমাদের মমিনুল স্যার সেমিনার নেবেন, আশিস বাগচি স্যার সেমিনার নেবেন, আপনারা সবাই উপস্থিত থাকবেন। ওকে, যাই হোক সবাই একটু কে কয়টা শেয়ার করলেন একটু কমেন্টের মাধ্যমে জানান, আমি শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, আমি আপনাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনার জীবনে বেস্ট ক্লাসটা আজকে করবেন। ওকে ওকে, বেস্ট ক্লাসটা আপনি আজকে করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, প্রথমেই লেখেন বাংলা সাহিত্যের যুগ বিভাগ 3টি, কোনটা বিশেষ পরীক্ষা আসবে, কোনটা আসবে না, কোনটা প্রাইমারিতে আসবে, কোনটা নিবন্ধনে আসবে, কোনটা 10 থেকে 20তম গ্রেড জব পরীক্ষা আসবে, এভরিথিং বলে দেব আজকের ক্লাসে। ওকে, দেখেন বাংলা সাহিত্যের যুগ বিভাগ হলো 3টি। লেখেন এই প্রশ্নটা আসতে পারে কোনো প্রাইমারি পরীক্ষায়, আসতে পারে কোনো 10 থেকে 20তম গ্রেড পরীক্ষায়, কিন্তু কখনোই এটা বিশেষ পরীক্ষা আসবে না যে বাংলা সাহিত্যের যুগ বিভাগ কয়টি। বাংলা সাহিত্যের যুগ বিভাগ হলো 3টি। দ্রুত লেখেন, যুগ বিভাগ 3টি। 1 নম্বরে আমরা জানি প্রাচীন যুগ। 1 নম্বরে কি ভাইয়ারা? 1 নম্বর হলো প্রাচীন যুগ। 1 নম্বরে হলো প্রাচীন যুগ। তা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত? আমরা জানি 650 থেকে 1200। এটাই কিন্তু সর্বজন স্বীকৃত যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত, 650 থেকে 1200। এখন দেখেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, যদি পরীক্ষায় প্রশ্ন ধরে বিশেষ পরীক্ষায় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200। লিখে রাখেন, স্টার দিয়ে লিখে রাখেন 1 নম্বরের ভিতরে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। এই প্রশ্নগুলা বিশেষ পরীক্ষায় ধরে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ কত? এই 650 থেকে 1200। খেয়াল রাখেন, তার মানে এটাই যদি পরীক্ষা আসে বাংলা সাহিত্যে প্রাচীন যুগ কত, 650 থেকে 1200, মাশাআল্লাহ। যদি বলে ডক্টর, এটা বিশেষে ধরবে না, এটা অন্যান্য জবে ধরতে পারে, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত থেকে কত, 650 থেকে 1200। এই প্রশ্নটা ধরতে পারে বিশেষ পরীক্ষায়। এরপরে দেখেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত বলতে পারবেন? 950 থেকে 1200। চমৎকার একটা বিশেষ পরীক্ষার প্রশ্ন, 950 থেকে কত, 1200। এটাই হলো ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। এরপরে একটা প্রশ্ন আসতে পারে ডক্টর সুকুমার সেনের মতে, ডক্টর সুকুমার সেনের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত, 900 থেকে কত, 1350। 900 থেকে কত, 1350। দেখেন চর্যাপদের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুনীতি কুমার, ডক্টর সুকুমার সেন এরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো এখানে যদি আপনার নাম দিয়ে দেয় যে শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের যুগ বিভাগ কত, 650 থেকে 1200। যদি বলে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের যুগ বিভাগ কত, 950 থেকে 1200। আর যদি বলে ডক্টর সুকুমার সেনের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, তাহলে উত্তরটা হবে 900 থেকে
50। হ্যাঁ, লায়লা আফরোজ আমাদের সাথে আছেন, তুম্পা কর্মকার আছেন আমাদের সাথে। আর যদি সবাই একটা একটা করে শেয়ার করেন, আমাদের আজকের ক্লাসটা আপনাদের জীবনের শ্রেষ্ঠ ক্লাস হবে, আমি বলে দিলাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা সবাই জানি বেবলি খাতুন তিনি বলছেন স্যার আমি 10টা শেয়ার করেছি। থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুকুমার সেন গট, উম্মে রাবেয়া ইসলাম থ্যাংক ইউ। তাহলে আমরা এই বিসিএস পাইলাম কোনটা? বি লিখে রাখবেন, যেটা বিসিএস এ আসবে সেটা বি, আর বাকিগুলো অন্য অন্য ছোট ছোট জব পরীক্ষায় ধরবে। গেল এটা। এরপরে দেখেন আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো এই যে একটা বারে শিখলাম প্রাচীন যুগ, সমস্যার সমাধান। এবার আসলো মধ্যযুগ। এবার আমরা কি শিখবো? 2 নম্বরে ছিল কিন্তু কি মধ্যযুগ। দেখেন মধ্যযুগের ভিতরে কি কি আছে। আমরা যদিও সে বাংলা সাথে মধ্যযুগ কত আমরা সবাই জানি যে ভাইয়া 1201 থেকে কত 1800। এই তথ্যগুলো ছোট ছোট চাকরি পরীক্ষায় ধরে, কিন্তু বিসিএস পরীক্ষায় ধরে না। তা বাংলার সাথে মধ্যযুগ 1201 থেকে 1800। এই মধ্যযুগের ভিতরে আরো একটা পার্ট আছে যেটার নাম হলো তামস যুগ বা অন্ধকার যুগ বা আধার যুগ। লেখেন তাহলে বাংলা সাহিত্যের এর ভিতরে একটা পার্ট হলো অন্ধকার যুগ। তা লেখেন অন্ধকার যুগ, যেটাকে আমরা তামস যুগ হিসাবেও চিনি। তামস যুগ বা যেটাকে আমরা আধার যুগ হিসেবেও চিনি। সেটা কত থেকে কত আপনারা সবাই পারেন। সেটা হলো 1201 থেকে 1350। ভালো করে খেয়াল রাখবেন, 1201 থেকে 1350 সমান সমান কত বছর? 150 বছর হলো বাংলা সাহিত্যে তাম যুগ বা আধার যুগ। ওকে, এই তথ্যটা কিন্তু বিশেষ পরীক্ষায় আসবে না, এটা যে কোনো অন্য প্রাইমারি বা অন্য অন্য চাকরি পরীক্ষায় প্রশ্নটা ধরতে পারে যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বা তাম যুগ বলা হয় কত থেকে কত? 1201 থেকে 1350। ক্লিয়ার 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 গড। আমাদের রেশমা খাতুন তিনি শেয়ার দিয়েছেন গড। প্রিনজম জাহান গড, গুলো গড গড গড। সবাই লিখতেছেন তো গড। আমাদের ফারজানা পপি তিনি আছেন, আমাদের গোলাম রাব্বানি আছেন, আমাদের সাথে উম্মে রাবেয়া ইসলাম আছেন, আমাদের সাথে সিরাজ মুনিরা। ভেরি গুড। সবাইকে একটা করে মেনশন করেন আর একটা করে শেয়ার করে দেন। ওকে, আজকে লাইভ ক্লাসটা আমাদের জমজমার একটা বেসিক ক্লাস উপহার দেবো। অনেকে বলে যে আসলে জব মেডিসিনের বেসিক ক্লাসে কি হয়, টাকা দিয়ে যে ভর্তি হয় সেখানেও কি বিগত সালে প্রশ্ন সলভ করে? আজকের যে ক্লাসটা এটা হবে বেসিক ক্লাস। এটাকে বলে কি পেইড বেজের ক্লাস বা বেসিক ক্লাস। এভাবেই মূলত বিসিএস এর বা অন্যান্য কোর্সের ক্লাসগুলো আমরা নিয়ে থাকি। ওকে, এরপরে দেখেন এর ভিতরে কিন্তু মধ্যযুগে আরো একটা পার্ট আছে। সেটা কি? প্রাক চৈতন্য যুগ অথবা চৈতন্য পূর্ববর্তী যুগ। আর একটা আসে চৈতন্য যুগ অথবা চৈতন্য পরবর্তী যুগ অথবা উত্তর চৈতন্য যুগ। এইগুলো আসে সাধারণত বিসিএস পরীক্ষায়। তো এবার লেখেন বাংলা সাহিত্যে প্রাক চৈতন্য যুগ। তাহলে আরেকটা পয়েন্ট লিখবেন কি? প্রাক চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগ, প্রাক চৈতন্য যুগ। এটা বিসিএস পরীক্ষার জন্য কিন্তু প্রাক চৈতন্য যুগ অথবা চৈতন্য পূর্ববর্তী যুগ লিখে রাখেন, খাতা কলম নিয়ে ক্লাস করবেন। চৈতন্য পূর্ববর্তী যুগ। এটা কত থেকে কত? এটা হলো ভাইয়ারা 1201 থেকে 1500 আপনাকে ধরতে হবে। 1201 থেকে কত? 1500। এটা বিসিএস পরীক্ষার প্রশ্ন। তা বাংলা সাহিত্যে প্রাক চৈতন্য যুগ বলা হয় কত থেকে কত? 1201 থেকে 1500। আবার ঘুরাতে পারে বাংলা সাহিত্যের চৈতন্য পূর্ববর্তী যুগ কোনটা? 1201 থেকে 1500। চমৎকার একটা বিসিএস পরীক্ষার প্রশ্ন। এরপরে আর একটা বিসিএস পরীক্ষার প্রশ্ন যে আসতে পারে বাংলা সাহিত্যে চৈতন্য যুগ কত থেকে কত? এটা অন্যান্য জব পরীক্ষায় প্রাইমারি নিবন্ধন সব পরীক্ষায় ধরতে পারে। তা বাংলা সাহিত্যে চৈতন্য কি লিখবো আমরা? বাংলা সাহিত্যে চৈতন্য যুগ। চমৎকার একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। চৈতন্য যুগটা এখানে শেষ হলো কত? প্রাক চৈতন্য 1500। তা আমরা এখানে ধরবো কত? এখানে ধরবো ভাইয়া 1501। 1501 থেকে কত ধরবো আমরা? 1600। বাংলা সাহিত্যে চৈতন্য যুগ কত? 1501 থেকে 1600। কোনো কারণে যদি এই অপশনটা না থাকে সেক্ষেত্রে আমরা ধরবো 1500 থেকে 1700। কারণ একজন মনীষী আছে ডক্টর গোপাল হালদার, তার মতে বাংলা সাহিত্যের চৈতন্য যুগ 1500 থেকে 1700। তা ডক্টর গোপাল হালদারের মতে কত? ডক্টর গোপাল হালদারের মতে ডাইরেক্ট 1500 থেকে কত? 1700। এটা লিখে রাখেন ডক্টর গোপাল হালদারের মতে। তা ডক্টর গোপাল হালদারের মতে, ডক্টর গয়কার গো পয়কার পাল গোপাল হালদার, ডক্টর গোপাল হালদারের মতে বাংলা সাহিত্যের চৈতন্য যুগ কত? 1500 থেকে 1700। ডাইরেক্ট 1500 কিন্তু 1500 থেকে 1700।
এখন মনে করেন একটা চাকরি পরীক্ষা যদি দেয় যে বাংলা সাহিত্যে চৈতন্য যুগ কত থেকে কত, আপনি নিশ্চিন্ত থাকবেন যে 1501 থেকে 1600 আপনাকে টিক দিতে হবে। যদি কোনো কারণে ওইটা অপশনে না পায় তখন আপনি 1500 থেকে 1700 টিক দিবেন। যদি অপশনে দুটোটাই থাকে 1501 থেকে 1600 অথবা 1500 থেকে 1700, দুটোটা থাকলে আপনি প্রথমটা 1501 থেকে 1600 টিক দিবেন। ক্লিয়ার? এই প্রশ্নটাও বিসিএস পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রুত লিখে রাখুন, দ্রুত 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 দ্রুত। ক্লাস নিয়ে তো প্রবলেম হওয়ার কথা না, আমার এখানে তো ক্লাস ঠিকই চলতেছে। দ্রুত লেখেন। গুড গুড গোস। প্রশ্ন করবেন, টাস টাস জবাব দিবেন। বিসিএস পরীক্ষা কেন, যে কোনো জব পরীক্ষায় জব মেডিসিনের চেহারা ভাসবে সবসময়। যেই প্রশ্ন স্যারে ক্লাসে বলছিল এটাই কমন, বাজারে কোনো গাইড বই থাক বা না থাক। ওকে, তো আমাদের এতটুকু লিখে রাখেন। আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ শেষ করলাম। এবার 3 নম্বর পয়েন্ট আধুনিক যুগ। লেখেন আধুনিক যুগ, সবাই পারি আমরা। তা 3 নম্বর পয়েন্টটা ছিল আমাদের আধুনিক যুগ। আধুনিক যুগ। তা বাংলা সাহিত্যের আধুনিক যুগ কত থেকে কত আমরা সবাই জানি। কত বলেন তো? 1801 থেকে রানিং মানে বর্তমান। এইটা আপনার কখনো বিসিএস পরীক্ষায় ধরবে না, এটা অন্যান্য চাকরি পরীক্ষায় ধরবে যে বাংলা সাহিত্যের আধুনিক যুগ কত থেকে কত, 1801 থেকে বর্তমান। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। ওকে 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 গুড। উম্মে রাবেয়া ইসলাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মোহাম্মদ কামরুজ্জামান, জাকির হোসেন আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আশিক, আমাদের সাথে জয় চৌধুরী আছেন আমাদের সাথে, গুড। আমাদের সাথে আছেন আফরিন মিম এবং আমাদের সাথে আছে আরিফুর রহমান, গুড। সোহেল শেখ, ভেরি গুড ভেরি গুড। বের জাকারিয়া আহমেদ, আমাদের সাথে সিদ্রাতুল মুনতাহা, গুড। সিরাজ মনিরা, কানিস ফাতেমা তুলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরপরে আমরা চলে যাব, আমাদের আজকের টপিকটা ছিল প্রাচীন যুগ। তার টপিকটা কি? প্রাচীন যুগ। দ্রুত লেখেন। প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র নিদর্শন। টাস টাস লিখে ফেলেন, টাস টাস জবাব, টাস টাস জবাব লেখেন। প্রাচীন, আমরা আজকে শিখবো প্রাচীন যুগ। তা লেখেন প্রাচীন যুগের সাহিত্যের, প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র নিদর্শন। প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র নিদর্শন। দেখেন প্রশ্ন কিভাবে আসতে পারে, বলতে পারে প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র নিদর্শন কি, অথবা বলতে পারে বাংলা ভাষা ও সাহিত্যের একমাত্র নিদর্শন কি। দ্রুত বলেন। প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র নিদর্শন অথবা বাংলা ভাষা ও সাহিত্যের একমাত্র নিদর্শন কি? উত্তরটা হবে টাস টাস জবাব হবে, উত্তরটা হবে চর্যাপদ। কোনো কারণে অপশনে যদি চর্যাপদ না থাকে আপনি টিক দিয়ে আসবেন দোহা কোষ। কোথায় টিক দিবেন? দোহা কোষ। আপনি মনে করেন যে অপশনে আপনার চর্যাপদ নাই, আছে কি? দোহা কোষ, আপনি দোহা কোষে তখন টিক দিবেন। ক্লিয়ার? এরপর যদি চর্যাপদ নাই, দোহা কোষ নাই, দেয়া আছে চর্যা চর্য বিনিশ্চয়, চর্যা চর্য বিনিশ্চয়, আপনি তখন পরীক্ষার হলে বিসিএস খাতায় এটা টিক দিয়ে আসবেন। তবে মাথার ভিতরে গেতে রাখেন এই তিনটা যদি থাকে আপনি টিক দিবেন চর্যাপদ। তাহলে প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র নিদর্শন সেটা কি? চর্যাপদ চর্যাপদ চর্যাপদ। দ্রুত দ্রুত জুবাইর ভাই ক্লাসটা ঠিক করেন, দ্রুত দ্রুত লেখেন, দ্রুত। জুবাইর ভাই দ্রুত। তাহলে প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদ না থাকলে দোহা কোষ, চর্যাপদ না থাকলে কি হবে? দোহা কোষ। ওকে জুবাইর ভাই, আচ্ছা গেল এটা। তার প্রাচীন যুগের সাহিত্যের একমাত্র নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদ না থাকলে দোহা কোষে টিক দেবো, দোহা কোষ না থাকলে চর্যা চর্য বিনিশ্চয় টিক দিয়ে আসবেন। ক্লিয়ার তো সবাই? দ্রুত। ওকে আচ্ছা পরেরটা আমরা একটু দেখি। আচ্ছা চর্যাপদ কি? লেখেন চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতা সংকলন। চর্যাপদ মূলত লেখেন চর্যাপদ, এই কই ক্লাস আটকে গেল কেন? চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতা সংকলন। চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতা সংকলন। কি অবস্থা, কতক্ষণ ধরে এরকম হচ্ছে? চর্যাপদ মূলত এক প্রকার
গান বা কবিতা সংকলন। চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতা সংকলন। দ্রুত লেখো। চর্যাপদ মূলত এক প্রকার গান। স্যার ক্লাসটা তো ঠিক করুন। দেখছো 2 খণ্ড হয়ে গেছে। আচ্ছা দিলাম না, তাড়াতাড়ি দেন। আচ্ছা দেখেন তো ঠিক আছে কিনা। আরে ক্লাসটা বারবার হ্যাম্পার করতেছে, চিল্লাইতেছে অনেক, এরা কেউ আসে না। আচ্ছা লেখেন চর্যাপদ মূলত এক প্রকার। আচ্ছা এখন ঠিক আছে কিনা দেখো তো। ঠিক আছে। আচ্ছা দেখেন চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতা সংকলন। এখন তোমার বিশেষ পরীক্ষায় যদি ভাইয়া গান থাকে কবিতা থাকে দুটোটা যদি থাকে তখন গানে টিক দিবা। যদি পরীক্ষায় গান কবিতা দুটোটা থাকে গানে টিক দিতে হবে। যদি গান না থাকে তাহলে টিক দিতে হবে কবিতার সংকলন। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। তার চর্যাপদ মূলত এক প্রকার গান বা কবিতার সংকলন। গেল এটা প্রশ্ন। এখন একটা প্রশ্ন করেন, চর্যাপদ কোন আমলে রচিত হয়? লেখা রাখেন চর্যাপদ পাল আমলে রচিত হয়। চর্যাপদ রচিত হয় কোন আমলে? চর্যাপদ রচিত হয় পাল আমলে। পাল। চমৎকার একটা প্রশ্ন, সবগুলো লিখে রাখেন। চর্যাপদ রচিত হয় কোন আমলে? পাল আমলে। পরীক্ষায় আর একটা প্রশ্ন আসে, চর্যাপদ কারা রচনা করেন? চর্যাপদ রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। তাহলে চর্যাপদ রচনা করেন, দ্রুত লেখেন, চর্যাপদ রচনা করেন কারা? বৌদ্ধ সহজিয়াগণ। আজকে ক্লাসটা শেষ পর্যন্ত যারা করবেন আজকে সবাইকে এই চর্যাপদের পিডিএফটা দিয়ে দিব। যদি কেউ লিখতেও না পারেন, যদি কেউ লিখতেও না পারেন তারপর আমি আপনাদেরকে এই ক্লাসের পিডিএফ দিয়ে দিব। কতক্ষণ পিডিএফ লাগবে? একদম আপডেট চর্যাপদের আজকে প্রাচীন যুগের বিসিএস লেকচার, আজকে ম্যারাথন ব্যাচের প্রথম লেকচার যে বিসিএস চর্যাপদের এই ক্লাসের পিডিএফ আমরা সবাই দিয়ে দিব। যারা শেষ পর্যন্ত ক্লাসটা করবেন তাদের হোয়াটসঅ্যাপে আমরা প্রত্যেকে পার্সোনালি ভাবে আমরা পিডিএফটা দিয়ে দিব। ওকে ওকে। এখন দেখেন তার চর্যাপদ রচনা করেন কারা? বৌদ্ধ সহজিয়াগণ। বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদ রচনা করেন কারা? বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদ রচনা করেন কারা? বৌদ্ধ সহজিয়া। হ্যাঁ পিডিএফ দিব, সবাইকে দেবো। যারা আমাদের ভর্তিকৃত স্টুডেন্ট না তাদেরকেও আমরা দিব, তাদেরকেও আমরা দিব বৌদ্ধ সহজিয়াগণ। চমৎকার একটা প্রশ্ন। এরপর দেখেন যারা চর্যাপদ রচনা করতেন তাদের কি বলা হতো? বিশেষ পরীক্ষার প্রশ্ন। যারা চর্যাপদ রচনা করতেন তাদের বলা হতো মহাসিদ্ধ বা সিদ্ধ পুরুষ। দেখেন যারা চর্যাপদ রচনা করতেন, যারা চর্যাপদ রচনা করতেন তাদের বলা হতো মহাসিদ্ধ বা সিদ্ধ পুরুষ। চমৎকার একটা প্রশ্ন। মহাসিদ্ধ অথবা কি সিদ্ধ পুরুষ যারা চর্যাপদ রচনা করতেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যারা চর্যাপদ রচনা করতো তো মাঝখানে ক্লাসে হ্যাম্পার হইলো। এই মমিনুল স্যার বলতেছে যে একটা করে শেয়ার করতে কইতেছে আপনাদের। শেয়ার করেন না কেন? এই যে 1000 স্টুডেন্ট ক্লাস করতেছেন ভাই, একটা করে শেয়ার করলে 1000 শেয়ার স্যার। হ্যাঁ ওই তারে পারা লাগলে মনে হয় সমস্যা না। বুঝতে পারছি, ওই যে ওখানে একটু কানেকশন আছে। আচ্ছা যাই হোক, গুড। যারা চর্যাপদ সবাই একটু শেয়ার করে দেন। রিঅ্যাকশন ইউজ করেন, ক্লাসে রিঅ্যাকশন ইউজ করলে রিচ বাড়ে। হ্যাঁ ক্লাসে একটু রিঅ্যাকশন ইউজ করেন। ওকে। যারা চর্যাপদ রচনা করতেন তাদের বলা হতো মহাসিদ্ধ বা সিদ্ধ পুরুষ, কিন্তু প্রকৃতপক্ষে শোনেন এরা মহাসিদ্ধ ছিল না। যারা চর্যাপদ রচনা করতেন তারা অবশ্যই, তারা অধিকাংশ ছিল কি জানেন? কেউ ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য, কেউ বা ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কেউ বা ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কেউ বা ছিল অন্য কোনো পেশায় নিযুক্ত। কিন্তু তারা নিজেদেরকে অনেক পণ্ডিত দাবি করত এবং বিশুদ্ধ দাবি করত। প্রকৃতপক্ষে তাদের ক্যারেক্টার ছিল ঢিলা এবং অধিকাংশই তারা লুজ ক্যারেক্টারে ছিল। একটু লুচ্চা টাইপের ছিল আর কি। বাংলা তো একটু তো থাকবেই, একটু তো থাকবেই। ক্লিয়ার ক্লিয়ার। ওকে
আচ্ছা দেখেন, এরপরে দেখেন পরে প্রশ্ন। আচ্ছা তাই হোক, তার চর্যাপদ কিসের সংকলন? গান বা কবিতার সংকলন। চর্যাপদ কোন আমলে রচিত হয়? পাল আমলে রচিত হয়। ক্লিয়ার? এতটুকু আমরা বুঝতে পারলাম। এখন দেখেন স্যার, চর্যাপদ তো আপনি কইলেন, কিন্তু চর্যাপদের আবিষ্কারটা নিয়ে একটু কথা বলেন। হ্যাঁ, এবার হলো চর্যাপদের আবিষ্কার। এটা বিশেষ লিখিত পরীক্ষায় আসে, নন করা লিখিত পরীক্ষায় আসে। চর্যাপদের আবিষ্কার বৃত্তান্ত লিখুন, এবং এটা প্রিলিমিনারি পরীক্ষায় আসে। পরীক্ষায় কিভাবে প্রিলিতে আসে দেখেন, পরীক্ষা আসে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়। পরীক্ষায় প্রশ্ন ধরতে পারে চর্যাপদ কে আবিষ্কার করেন। আর একটা আসতে পারে চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়, এবং চর্যাপদ সম্পাদনা করেন কে। চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়, চর্যাপদ সম্পাদনা করেন কে। চর্যাপদ আবিষ্কারের জন্য ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কতবার নেপাল ভ্রমণ করেন। ঠিক আছে, চর্যাপদ প্রথম কি নামে প্রকাশ পায়, চর্যাপদ কোথা থেকে প্রকাশ পায়, অনেক প্রশ্নই আসতে পারে। এবার লেখেন, চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন, লেখেন আবিষ্কার। এই প্রশ্নটা কে পারেন দেখি। চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম কে বলেছিলেন? এটা বিশেষ পরীক্ষার প্রশ্ন। চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম, চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম কে বলেছিলেন? কে বলেছিলেন? কে পারেন এই প্রশ্নের উত্তর? মনে করেন এবার 47তম বিশেষ প্রিলিতে আসছে এটা। বলেন চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম কে বলেছিলেন? বলেন কে পারেন? হ্যাঁ, আজকে সবাই পাবেন, আজকে ক্লাসে পিডিএফ দিয়ে দেবো। দ্রুত লেখেন, চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম প্রমাণ করেন কে? আমি অপশন দিয়ে দিব। 1 নম্বরে ডক্টর রাজেন্দ্রলাল মিত্র, ডক্টর রাজেন্দ্রলাল মিত্র। 2 নম্বরে অপশন দিয়ে দিলাম ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। বলো উত্তরটা বলো ভাইয়ারা। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। আপুরা ভাইয়ারা যারা বিশেষ দিবেন প্রশ্নটা বলেন, চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম প্রমাণ করেন কে? কে পারেন? তীব্র আহমেদ, ভেরি গুড। জাহিদুল হাসান তুষার, থ্যাংক ইউ। নিশাত হোসেন মামুন, শিপন চন্দ্র দাস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র, ভেরি গুড। অনেকে বলতেছেন গুড, যারা হরপ্রসাদ শাস্ত্রী বলছেন তারা ভুল উত্তরটা। তাহলে লেখেন, চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র। লিখে রাখেন 1882 সালে। কত সালে? 1882 সালে। দ্রুত লেখেন, চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। লিখে দিব দেই। তা চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে সংস্কৃত। যারা লিখতে পারবেন না পিডিএফ পাবেন। সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার। বিশেষ লিখিত পরীক্ষা এভাবে লিখতে হয়, নন কারা লিখিত পরীক্ষা এভাবে লিখতে হয়। সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। দ্রুত লেখেন, চর্যাপদের অস্তিত্বের কথা প্রথম বলেছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। কিন্তু তিনি কিন্তু এই চর্যাপদের পুঁথিগুলা কিন্তু উদ্ধার করতে পারেননি, কারণ তিনি পরবর্তীতে মারা যান। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর মহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ব্রিটিশ সরকারের কাছ থেকে তিনি কি পাইলেন? অনুদান পেয়ে এই পুঁথিগুলো উদ্ধারের দায়িত্ব পেলেন। তিনি কি করলেন? এজন্য তিনি 3 বার নেপাল ভ্রমণ করেন, 1897, 1898 এবং 1907। এই 1907 সালে তিনি নেপালের রয়্যাল লাইব্রেরি, যেটাকে আমরা রাজগ্রন্থশালা বলি, এখান থেকে তিনি কি করলেন? চর্যাপদের সাথে আরো 3টি পুঁথি পাইলেন। তা তিনি যে নেপালের রাজগ্রন্থশালায় পুঁথিগুলো পাইলেন, 1 নম্বর নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়, 2 নম্বরের নাম ছিল সরহপাদের দোহা, 3 নম্বরে কৃষ্ণপাদের দোহা, 4 নম্বরে ছিল ডাকার্ণব। এর ভিতরে প্রথমটা চর্যাচর্য বিনিশ্চয়, এটা ছিল প্রাচীন বাংলা ভাষায় রচিত, আর বাকি 3টি ছিল অপভ্রংশ ভাষায় রচিত। এই 4টি তালপাতার পুঁথির একটি তালিকা কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করেন কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী 1915 সালে। এর পরের বছর অর্থাৎ 1916 সালে তিনি এই 4টি পুঁথি সম্পাদনা করে একত্রে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন 1000 বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে। এটুক যদি লিখতে পারেন বিশেষ লিখিততে গেইনার, নন করা লিখিত পরীক্ষা লিখতে পারলেও গেইনার।
আচ্ছা, এবার আমি গুছিয়ে প্রিলির জন্য লিখে দিচ্ছি। ওকে, তার চর্যাপদ অস্তিত্বের কথা প্রমাণ করেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে কোন গ্রন্থে? সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে। এরপরে প্রশ্ন আসতে পারে চর্যাপদ আবিষ্কারের জন্য ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কতবার নেপাল ভ্রমণ করেন? তিনি 3বার নেপাল ভ্রমণ করেন। লিখে রাখেন কতবার? 3বার নেপাল ভ্রমণ করেন। 3বার নেপাল ভ্রমণ করেন। একটা ছিল কত সালে? 1897, আর একটা ছিল 1898, আর একটা ছিল 1907। 1907। দ্রুত লেখেন 3বার, দ্রুত লেখেন 3বার। কতবার? 3বার নেপাল ভ্রমণ করেন। 1897, 1898, 1907। লিখছেন? দ্রুত দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। ওকে, 3বার। দেখেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে চর্যাপদ কত সালে প্রকাশ পায় বা চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। এরপরে প্রশ্নটা লেখেন 1907 সালে, 1907 সালে শ্রী বসন্ত রঞ্জন রায়, সরি না, 1907 সালে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে 4টি পুঁথি উদ্ধার করেন। কয়টা পুঁথি উদ্ধার করছেন? 4টি পুঁথি উদ্ধার করেন। কয়টা? 4টা পুঁথি উদ্ধার করেন। তাহলে কত? সেই 4টা পুঁথির নাম কি লেখো ভাইয়ারা? 1 নম্বরে হবে চর্যা চর্য বিনিশ্চয়। চর্যা চর্য বিনিশ্চয়, এটা কি বলা হয়? চর্যাপদ। এটা প্রাচীন বাংলা ভাষায় লেখা। 2 নম্বর লেখেন সরহপাদের দোহা কোষ। সরহপাদের দোহা, সবগুলো পিডিএফে দিব। 3 নম্বরে কৃষ্ণপাদের দোহা। কৃষ্ণপাদের দোহা। 4 নম্বরে হলো ডাকার্ণব। ডাকার ডা কয়কার কা মুদ্রণ নেরে ব, ডাকার্ণব। দেখেন, এই 3টা হলো অপভ্রংশ ভাষায় রচিত। অপভ্রংশ ভাষায় রচিত। আর এইটা কিন্তু চর্যাচর্য বিনিশ্চয়, মানে এটাই চর্যাপদ। আর এটা ছিল প্রাচীন বাংলা ভাষায় রচিত। চর্যাপদের ভাষা বিতর্কটা আমি পড়িয়ে দেব এরপরে। তা চর্যাচর্য বিনিশ্চয় এটা কোন ভাষায় লেখা? প্রাচীন বাংলা ভাষায় লেখা। এরপর সরহপাদের দোহা, কৃষ্ণপাদের দোহা, আর ডাকার্ণব। এই প্রথমটা হলো বাংলা ভাষায় রচিত প্রাচীন, আর বাকি 3টি অপভ্রংশ ভাষায় রচিত। বাকি 3টি অপভ্রংশ ভাষায় রচিত। এই 4টি তালপাতার পুঁথির একটি তালিকা হরপ্রসাদ শাস্ত্রী কলকাতার এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করেন 1915 সালে। কত সালে? 1915 সালে। কিন্তু যদি বলে চর্যাপদ প্রকাশ পায় কত সালে? এর পরের বছর, অর্থাৎ 1916 সালে। এই 4টি পুঁথি একত্রিত করে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে এটি প্রকাশ করেন। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে চর্যাপদ কি নামে প্রকাশ পায়? এটা যদি না লিখতে পারেন, এটা পিডিএফ পেয়ে যাবে সবাই, টেনশনের কারণ নাই। চর্যাপদ প্রকাশ পায় কত সালে? 1916 সালে। কি নামে প্রকাশ পায়? 1000 বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে। পরের প্রশ্ন, চর্যাপদ কে সম্পাদনা করেন? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ কোথা থেকে প্রকাশ পায়? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কত সালে প্রকাশ পায়? 1916 সালে। লিখছেন? লেখেন লেখেন লেখেন। তাহলে এই 4টি তালপাতার পুঁথির তালিকা প্রকাশ পায় কোথা থেকে? এশিয়াটিক সোসাইটি থেকে। কত সালে? 1915 সালে। কিন্তু চর্যাপদ প্রকাশ পায় কত সালে? 1916 সালে। কোথা থেকে প্রকাশ পায়? কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কত সালে? 1916 সালে। কি নামে? 1000 বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধগান এবং দোহা নামে। ক্লিয়ার? গট। সব পিডিএফ পাবেন, টেনশন নিয়েন না। এরপর দেখেন, যদি এরপর দেখেন চর্যাপদের ভাষা বিতর্ক। এটা বাজারে অধিকাংশ গাইড বইয়ে ভুল। আমি ভালো করে খেয়াল রাখেন, ভাষা বিতর্ক এটা কোথা থেকে আমি নিয়েছি? এটা বাংলা একাডেমি বাংলা সাহিত্যের ইতিহাস খণ্ড 2। আজকের ক্লাসটা যে আমি নিচ্ছি, কোথা থেকে পড়াচ্ছি, বইয়ের নাম কি তাও বলে দিলাম। বাংলা একাডেমি বাংলা সাহিত্যের ইতিহাস খণ্ড 2।
এখানে লেখা আছে সুন্দর মতো চর্যাপদের ভাষা বিতর্ক। চর্যাপদের কি ভাষা বিতর্ক। এরপর এই টপিকটা পড়ানোর ক্ষেত্রে সাহায্য নিয়েছি লাল নীল দীপাবলি, ডক্টর হুমায়ুন আজাদ স্যারের বই। ক্লিয়ার? তাহলে চর্যাপদের ভাষা বিতর্ক লেখেন, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এখান থেকে। চর্যাপদের ভাষা নিয়ে প্রথম গবেষণা করেন কে? চর্যাপদের ভাষা নিয়ে প্রথম গবেষণা করেন ডক্টর বিজয় চন্দ্র মজুমদার 1920 সালে। তার মতে চর্যাপদের ভাষা ছিল হিন্দি। লিখে রাখেন, চর্যাপদের ভাষা নিয়ে প্রথম গবেষণা করেন ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। চর্যাপদের ভাষা নিয়ে প্রথম গবেষণা করেন কে? ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। লিখছেন ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। কত সালে? 1920 সালে। তার মতে চর্যাপদের ভাষা কি হিন্দি। দ্রুত লেখো ভাইয়েরা পুরা। চর্যাপদের ভাষা নিয়ে প্রথম গবেষণা করেন কে? ডক্টর বিজয় চন্দ্র মজুমদার। কত সালে? 1920 সালে। তার মতে চর্যাপদের ভাষাটা কি ছিল? হিন্দি। যাই হোক, বেচারা ভালো একটা কথা বলে গেছে। ওকে, কিন্তু দেখেন পরবর্তীতে রিসার্চ করলেন ডক্টর সুকুমার সেন, সুনীতি কুমার, তারা বলল ন, চর্যাপদের ভাষা হিন্দি না, এই কথাটা সত্য নয়। চর্যাপদের ভাষা হিন্দি নয়, এ কথা প্রমাণ করলো আবার কে? সুনীতি কুমার এবং ডক্টর সুকুমার সেন। আসি এবার আসল পরীক্ষায়। এখন দেখেন এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষাটা কি ছিল? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষাটা কি ছিল? বঙ্গ কামরূপী। দ্রুত লেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা ছিল বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী। দ্রুত লেখেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা ছিল বঙ্গ কামরূপী। এরপর লেখেন ডক্টর মনীষীদের নাম লেখেন। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষাটা কি ছিল? সন্ধ্যা ভাষা। সন্ধ্যা ভাষা অবলিক সান্ধ্য ভাষা অবলিক আলো আধারী ভাষা। আলো আধারী ভাষা। তার ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা কি ছিল? সন্ধ্যা ভাষা, সান্ধ্য ভাষা অবলিক আলো আধারী ভাষা। এরপর দেখেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, প্রশ্ন যেভাবেই বিসিএস আসুক আপনি পারবেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের ভাষা হলো প্রাচীন কথ্য বাংলা ভাষা। প্রাচীন কথ্য বাংলা ভাষা। দ্রুত লেখেন, প্রাচীন কথ্য বাংলা ভাষা। এবার দেখেন আধুনিক সাহিত্যিকদের মতে চর্যাপদের ভাষাটা কি? আধুনিক সাহিত্যিকদের মতে, আধুনিক সাহিত্যিকদের মতে চর্যাপদের ভাষা হলো প্রাচীন বাংলা ভাষা। প্রাচীন বাংলা ভাষা। এবার আমি এটা ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। যদি পরীক্ষায় বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি, উত্তরটা হবে বঙ্গ কামরূপী। তবে তিনি অবশ্য পরবর্তীতে স্বীকার করছেন যে এর ভিতরে বাংলা শব্দ মিশ্রণ আছে। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বলছেন যখন তিনি এটা আবিষ্কার করলেন তখন তিনি এটা পড়ে দেখলেন যে এটা হলো সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা। সন্ধ্যার সময় যখন সূর্য ডুবে ডুবে যায় তখন দূর থেকে কোনো দৃশ্য দেখা যায় বা দেখা যায় না। এই জন্য তিনি চর্যাপদ পড়তে গিয়ে তিনি দেখলেন কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। এই জন্য সন্ধ্যার আলো আধারের সাথে তিনি তুলনা করে এই ভাষাটাকে কি বললেন? সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা। কিন্তু দেখেন তিনি যখন এই চর্যাপদ সম্পাদনা করে প্রকাশ করেন 1916 সালে, তখন তিনি কিন্তু স্বীকার করেছেন যে এটি 1000 বছরের পুরানো, এটি বাংলা ভাষায় রচিত। বৌদ্ধ গান এবং দোহা নামে কিন্তু তিনি এগুলো প্রকাশ করেছিলেন। কিন্তু প্রাথমিক অবস্থায় তিনি যখন আবিষ্কার করলেন তখন তিনি বলছেন এটা সন্ধ্যা সান্ধ্য আলো আধারী ভাষা। কিন্তু তিনি দেখেন
উনি 16 সালে ঠিকই স্বীকার পেয়েছেন, যেটি 1000 বছরের পুরানো বাংলা ভাষায় রচিত বৌদ্ধ গান এবং দোহা। সুনীতি কুমার বলছে যে চর্যাপদ মূলত প্রাচীন কথ্য বাংলা ভাষায় রচিত। তার বিখ্যাত গ্রন্থ ওডিবিএল, এই ওডিবিএল গ্রন্থেই তিনি চর্যাপদ নিয়ে অনেক তথ্য দিয়েছেন। অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই বইটা প্রকাশ পায় 1926 সালে। তিনি কিন্তু বলেছিলেন যে চর্যাপদ প্রাচীন কথ্য বাংলা ভাষায় রচিত। তাহলে আধুনিক সাহিত্যিকদের মতে বা আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে চর্যাপদ কিন্তু প্রাচীন বাংলা ভাষায় রচিত। পরীক্ষায় যদি প্রশ্ন আসে চর্যাপদ কোন ভাষায় রচিত, আপনি টিক দিবেন, আগে খুঁজবেন প্রাচীন বাংলা ভাষা আছে কি না, ওখানে টিক মারবেন। যদি কোনো কারণে প্রাচীন বাংলা ভাষা না থাকে তখন আপনি সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষায় টিক দিয়ে আসবেন। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাজারে অনেক গাইড বই দেখেছি এটা দেওয়া আছে, ওই প্রাচীন বাংলা কথাটা লেখেই নাই। অথচ আপনি লাল নীল দীপাবলি বই খুলে দেখেন, প্রাচীন বাংলা ভাষায় লেখা আছে। বাংলা একাডেমি বাংলা সাহিত্যের ইতিহাস বই খুলে দেখেন, সেখানে লেখা আছে চর্যাপদ প্রাচীন বাংলা ভাষায় রচিত। এর আগে একটা চাকরি পরীক্ষা ছিল, সেখানে অপশনে কিন্তু প্রাচীন বাংলা ছিল না, তাই আমরা সন্ধ্যা বা সান্ধ্য ভাষায় টিক দিয়ে আসছি। মনে রাখবেন, যদি আপনাকে কেউ প্রশ্ন করে ভাইবা বোর্ডেও যে চর্যাপদ কোন ভাষায় রচিত, প্রথম প্রশ্ন হবে চর্যাপদ প্রাচীন বাংলা ভাষায় রচিত। এরপর বলবেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদ সন্ধ্যা ভাষা অথবা সান্ধ্য ভাষা অথবা আলো আধারী ভাষায় রচিত। ক্লিয়ার? কথা বলেন, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? গুড 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 গুড। ওকে, চর্যাপদের ভাষা বিতর্ক পেয়ে গেছেন, কিন্তু বিসিএস লিখিত পরীক্ষা কিন্তু নম্বর পেয়ে গেছেন। প্রিলি লিখিত একসাথে হয়ে যাচ্ছে, বিসিএস প্রিলি লিখিত একসাথে হয়ে যাচ্ছে। ক্লিয়ার 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 ক্লিয়ার? ওকে, পরে প্রশ্ন দেখেন। আচ্ছা, দেখলাম এটা। দেখেন এখানে একটা জিনিস খেয়াল রাখেন, চর্যাপদ আমরা জানি, তা চর্যাপদের এখানে একটা প্রশ্ন, চর্যাপদের ধর্মমত নিয়ে কে আলোচনা করেন? বিসিএস লিখিত পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা আসছিল। যাকে আমরা প্রিলি ক্লাস আজকে লেখেন, চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বুদ্ধিস্ট মিস্টিক সং গ্রন্থে। লেখেন, দ্রুত লেখেন, চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন। এগুলা বিশেষ পরীক্ষার প্রশ্ন। চর্যাপদের ধর্মমত, চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম আলোচনা করেন, চর্যাপদের ধর্মমত নিয়ে প্রথম আলোচনা করেন কোন ব্যক্তি বা কোন পণ্ডিত? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। দ্রুত লিখে রাখো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার কোন গ্রন্থে? বুদ্ধিস্ট মিস্টিক সং গ্রন্থে। বুদ্ধিস্ট মিস্টিক্স, বুদ্ধিস্ট মিস্টিক্স সং গ্রন্থে আসতে পারে চর্যাপদ বিষয়ক গ্রন্থ বুদ্ধিস্ট মিস্টিক সং। এই বইটা কার লেখা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রথম চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেন কোন গ্রন্থে? বুদ্ধিস্ট মিস্টিক সং। দ্রুত লেখেন, কই আটকে যায় না তো? আটকে যাচ্ছে না তো? দ্রুত লেখেন। এরপর লেখেন, চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। এগুলো বাজারে গাইডে পাইতেন না। লেখেন, চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে প্রথম আলোচনা করেন। চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে প্রথম আলোচনা করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কত সালে? 1926 সালে। কোন গ্রন্থে? ODBL গ্রন্থে। দ্রুত লেখো ভাইয়েরা, দ্রুত দ্রুত দ্রুত। আপনাদের একটু দেখি কমেন্টটা, একটু দেখি দুই একজনার। আমাদের সাথে আছে হাসান মাজেদুল, এরপর আমাদের আছেন মানসুর আফরিন, জাকারিয়া আহমেদ, সুরমান আলী, তানিয়া হাসান, মিসকাত আহমেদ, কানিস ফাতেমা, রাসেল মিয়া, নিপা আক্তার। গুড। যারা আমাদের ক্লাসটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
বেসিক ক্লাস করেন, কাজে দিবে, কাজে দিবে। যে ক্লাসটা নিলাম এই ক্লাসটার দাম আছে 10,000 টাকা, এই ক্লাসটার দাম। তা চর্যাপদে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে প্রথম আলোচনা করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কত সালে? 1926 সালে। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত। দারুণ ক্লাস নাইম খান, তুর্য, ভেরি গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার লেখেন চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে কয়টি? 6টি। চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে 6টি। চর্যাপদে প্রবাদ বাক্য, ওই যে অপনা মাংসে হরিণাবর, এগুলা চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে কয়টি? চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে 6টি। এগুলো আমরা পিডিএফ এ দিয়ে দিব। যে অপনা মাংসে হরিণা বৈরী, হরিণ তার নিজের শরীরের মাংসের জন্য সে নিজের কাছে নিজেকে শত্রু। আন চাহতে আন পিণ্ঠা, মানে অন্ন চাইতে অন্ন বিনষ্ট। এগুলা পিডিএফ আছে, এটা লেখার দরকার নাই, পিডিএফ থেকে লিখে নেবেন। তা চর্যাপদে সবাইকে আজকে পিডিএফ দিব। চর্যাপদে জুবার ভাই সবাইকে পিডিএফটা রেডি করেন, চর্যাপদের আপডেট পিডিএফটা দিয়ে দেন। চর্যাপদে প্রবাদ বাক্য পাওয়া গেছে কয়টি? 6টি। দ্রুত লেখেন, কয়টি? 6টি। এরপরে দেখেন, আবার আসবো এখানে। এবারে দেখেন যে আমরা একটা জিনিস শিখব, সেটা হলো পদকর্তা অথবা কবি আছে কতজন? টপিকটার নাম লেখেন। চর্যাপদের পদকর্তা অথবা কবিদের সংখ্যা, অথবা কবিদের সংখ্যা। এটা নিয়ে অনেকে ভুলভাল পড়ায়, এগুলো পড়বেন না, বিসিএস এত সহজ না। তা চর্যাপদের মোট পদকর্তা অথবা কবি কতজন বলেন তো? চর্যাপদের মোট পদকর্তা অথবা কবি কতজন বলেন তো আপনারা? আমার ক্লাস আগে যারা করছেন তারা পারবেন, উত্তরটা বলেন। নিশাদ বিজলি, দ্রুত। সাবরিনা ইসলাম, মইনুল হাসান, দ্রুত বলেন। সোহাগ ইসলাম, যে চর্যাপদের মোট পদকর্তা অথবা কবি কতজন বলেন? কে পারেন দেখি উত্তরটা? টাস্টার জবাব দেন। ভেরি গুড আসমা আক্তার, তীব্র আহমেদ, টুটুল, 24 জন। যারা 23 জন কন এটা ভুয়া, ওটা ভুয়া তথ্য। চর্যাপদের মোট পদকর্তা কবি হলো 24 জন। পরীক্ষা আসবে, টাস্ট করে উত্তর দিয়ে আসবেন 24 জন। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন, কিন্তু এটা গ্রহণযোগ্য না। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কতজন? তার মতে কিন্তু 23 জন। যদি পরীক্ষা অপশনে 23, 24 দুইটা থাকে, আপনি টাস করে 24 উত্তর দিয়ে আসবেন। কোন কারণে যদি 24 না থাকে অপশনে, তখন আপনি 23 উত্তর করবেন, কারণ এইটা হলো বউ, এটা হলো শালি। বউ না থাকলে শালিতে টিক দিয়ে আসবেন। ক্লিয়ার? দ্রুত দ্রুত। চর্যাপদের মোট পদকর্তা ও কবি কতজন? 24 জন। গুড। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 23 জন, এটা গ্রহণযোগ্য না। এই তো কি মিফতাহুন জান্নাত, ফয়জুল ইসলাম, সোহান খান, মিস হাবিবা, রুমানা আক্তার, মিস্ট ববি, চায়না, গুড। জিয়াউর রহমান, জিও, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। এরপর দেখি আমরা, তা গেল এটা। এবারে দেখেন চর্যাপদের ঝামেলাটা মিটিয়ে ফেলাম। কবি ছিল 24, না থাকলে 23 মেরে দিবেন, 23 ছবি দুইটা থাকলে 24 মেরে দিবেন। গুড। এখন আসতে পারে যে চর্যাপদের আদি কবি বা প্রাচীন কবি কে, অথবা বাংলা সাহিত্যের আদি কবি বা প্রাচীন কবি কে? চমৎকার একটা প্রশ্ন, লিখে রাখেন। লেখেন চর্যাপদের আদি কবি বা প্রাচীন কবি। চর্যাপদের আদি কবি বা প্রাচীন কবি, একটা জিনিস খেয়াল রাখেন, অনেকের দেখছি মানে পিডিএফ দেখে দেখে পড়ায় অনলাইনে, আর কত কষ্ট করে লিখে লিখে বুঝিয়ে বুঝিয়ে লিটারেচার আপনাদেরকে শিখাইতেছি। আমি নাসির স্যার কখনো পিডিএফ দিয়ে আপনাদের কখনোই পড়াই নাই, সেটা হোক ব্যাকরণ হোক সাহিত্য। আমি যদি এখানে স্লাইড বানাই দেখে দেখে খালি লিটারেচার পড়াইতাম ভাই, দেখে দেখে ওটা তো সবাই পারে, বুঝছেন? আপনাদের জিনিসটা ভেঙে ভেঙে যে পড়াচ্ছি বোঝাচ্ছি, এটা মস্তিষ্কে ঢুকে যাবে। তা চর্যাপদের আদি কবি বা প্রাচীন কবি, অবলিক দিয়ে লেখেন বাংলা সাহিত্যের আদি কবি বা প্রাচীন কবি। আদি কবি বা প্রাচীন কবি কে বলেন তো ভাইয়েরা? পুরা টাস টাস জবাব হবে, টাস টাস।
দ্রুত বলেন, দ্রুত দ্রুত। এই তো রাবেয়া আরবি, লুইপা সেতু সরকার, লুইপা, ভেরি গুড। লুইপা 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 লুইপা। তাকেই বলা হয় বাংলা সাহিত্যের আদিকবি বা প্রাচীন কবি, অথবা চর্যাপদের আদিকবি বা প্রাচীন কবি, অথবা বাংলা সাহিত্যের আদিকবি বা প্রাচীন কবি। তিনি হলেন লুইপা। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা। লেখেন, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সবরপা, সবরপা। যদি পরীক্ষা শেষে লুইপা সবরপা দুইটাই থাকেন, টিক মারবে। লুইপা কোরকারে লুইপা নাই, তখন আপনি সবরপা মাইরা আইসেন। একটা জিনিস মাথায় রাখেন, এই সবরপাই কিন্তু চর্যাপদের সবচেয়ে বয়স্ক কবি, বুড়া কবি। সে কে? বয়োজ্যেষ্ঠ কবি, এই সবরপা। আর সবরপার শিষ্য হলো লুইপা। সবরপা শিষ্যকে লুইপা। লিখে রাখেন, চর্যাপদের বয়স্ক কবিকে এই সবরপা, সবচেয়ে সিনিয়র বড় ভাই। তাহলে চর্যাপদের আদি কবি বা প্রাচীন কবি। এর পরের প্রশ্নটা দেখি কে কে পারেন, কারণ বাজার গাইডে নাই, পারবেন কেমনে বলেন তো? চর্যাপদের সর্বশেষ কবিকে বলেন, চর্যাপদের শেষ কবি, চর্যাপদের শেষ কবি, অথবা চর্যাপদের শেষ পদটির রচয়িতা। এগুলা বিশেষ পরীক্ষা আসে, শেষ পদটির রচয়িতাকে। এগুলো যখন বিশেষ পরীক্ষা আসবে পরে গাইড বই অ্যাড করবে আর কি। শেষ পদটির রচয়িতাকে কে পারেন বলেন? চর্যাপদের শেষ কবিকে অথবা চর্যাপদের শেষ পদটির রচয়িতাকে কে পারেন? দেখি দেখি আপনারা কমেন্ট করেন, কে পারবেন? দ্রুত দ্রুত। কি কয় ওরা, শুধু মহিলাদের মতো ঝগড়া করতো। ভেরি গুড আবু হানিফ, থ্যাংক ইউ। জিয়াউর রহমান, থ্যাংক ইউ। নাসরিন আক্তার, নাসরিন আক্তার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চর্যাপদের শেষ কবি অথবা শেষ পদটির রচয়িতা হলেন সবরপা। ভেরি গুড, সবরপা। দ্রুত লেখেন, এটা বিশেষ পরীক্ষায় ধরবে কিন্তু 47-এ। তাহলে আমরা কি কি শিখলাম? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বিসিএস। চর্যাপদের শেষ কবি অথবা চর্যাপদের শেষ পদটি রচয়িতা হলেন আমাদের যে বুড়িয়া বেটা, সে তার নাম কি? সবরপা, সবরপা, সবরপা। তার চর্যাপদের আদি কবি বা প্রাচীন কবিকে লুইপা। চর্যাপদের শেষ পদটি রচয়িতাকে সবরপা। অর্থাৎ শিষ্য শুরু করছে, গুরু শেষ করছে। মনে রাখবেন কিভাবে? শিষ্য শুরু করছে, গুরু শেষ করছে। চর্যাপদের প্রথম পদটির রচয়িতাকে এই লুইপা, চর্যাপদের শেষ পদটির রচয়িতাকে সবরপা। ওই যে চর্যাপদের প্রথম পদটির রচয়িতা লুইপা, কা আ তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল, দেহ হলো একটি গাছের মতো, পাঁচটি তার ডাল, চঞ্চল চিত্তে কাল প্রবেশ করেছে। গট। তা চর্যাপদের প্রথম পদটির রচয়িতাকে লিখে রাখো ভাইয়ারা, চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে? লুইপা, লুইপা। আর ওই যে চর্যাপদের শেষ পদটির রচয়িতা হলো সবরপা। ক্লিয়ার? লিখছেন 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 গট। দেখবেন এত সুন্দর ক্লাস। ক্লাস কেমন লাগতেছে একটু কমেন্ট করেন তো, কমেন্ট করেন। আরো পড়াবো পড়াবো বলেন। ক্লাস যদি ভালো না লাগে পড়াবো না, বন্ধ করে দেবো। বিসিএস ক্লাস বন্ধ করে দেবো। বলেন কেমন লাগতেছে ক্লাস? লিটারেচার ক্লাস কেমন লাগতেছে? কঠিন একটা টপিকের ক্লাস নিতেছি, দেখি। হ্যাঁ, সবাই লিখতেছে। আমজাদ হোসেন স্যার, দেখি প্রথম পাঠের রচয়িতা লুইপা, এম তানিয়া, ডলি হালদার স্যার লুইপা, তাফিয়া বিনতে স্যার শেষ কবি সবরপা, খাদিজা সবরপা। গুড। ক্লাস কেমন লাগতেছে দ্রুত বলো, দ্রুত। হ্যাঁ, একজন আমাদের আঞ্জুয়ারা খাতুন, তিনি বলছে তার চর্যাপদের কনিষ্ঠ কবিকে, পিচ্চি কবিকে সরহপা। লেখেন, চর্যাপদের সবচেয়ে কনিষ্ঠ কবি মানে পিচ্চি কবি, বয়সে ছোট। তা চর্যাপদের কনিষ্ঠ কবি, চর্যাপদের কনিষ্ঠ কবিকে, চর্যাপদের কনিষ্ঠ কবি সরহপা। দ্রুত লেখো। তার সবচেয়ে বুড়া কবিকে সবরপা, পিচ্চি কবিকে, কচি কচি কবিকে, চর্যাপদের কনিষ্ঠ কবি হলো সরহপা। দ্রুত লেখো। এবার লিখে রাখো,
তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে, চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? লেখেন, চর্যাপদের কোন কবি, চর্যাপদের কোন কবি, এটা পারবেন আপনারা, নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? বলেন তো ভাইয়ারা। চর্যাপদের কোন কবি নিজেকে বাঙালি পরে পরিচয় দিয়েছেন? কে পারেন? স্যার পদ উল্লেখ করে কবির নাম, এগুলো একটু পড়িয়ে দেবেন। আরে সব পড়ামো, টেনশন নিও না, রাত যতটা বাজুক পড়ামো ধুমাইয়া। বিসিএস এর ক্লাসে কোনো মিস হবে না। ভেরি গুড ইয়াম তানিয়া, সেটা হলো ভুসুকুপা। ভুসুকুপা। তার চর্যাপদে কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে যে আমি বাঙালি? তিনি হলেন ভুসুকুপা। চমৎকার একটা প্রশ্ন, চমৎকার প্রশ্ন, চমৎকার প্রশ্ন। স্যার পিডিএফ কি শুধু পেড না? আজকে পিডিএফ সবাইকে দিব, যারা আমাদের বিসিএস কোর্সে ভর্তি না তাদেরকে পিডিএফ দেবো, অর্থাৎ ক্লাসটা শেষ পর্যন্ত যারা করবে সবাইকে আজকে পিডিএফ দেওয়া হবে। এই ক্লাসের পিডিএফ সবাইকে দিব, কারণ এটা অনেক ভুলভাল বাজারে গাইডে লেখে, তো যেখানে সবাইকে দিয়ে দিব। তা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কে? ভুসুকুপা। গট। পরের প্রশ্ন, চর্যাপদের শ্রেষ্ঠ কবিকে এবং চর্যাপদের প্রধান কবিকে? টাস্টার জবাব দেন। লেখেন, চর্যাপদের প্রধান এবং শ্রেষ্ঠ কবি। চর্যাপদের প্রধান এবং শ্রেষ্ঠ কবিকে? বলেন, চর্যাপদের প্রধান এবং শ্রেষ্ঠ কবিকে? কে পারেন দেখি, টাস্টার জবাব হবে। চর্যাপদের প্রধান এবং শ্রেষ্ঠ কবির নামটা জানতে চাই আমি দ্রুত। চর্যাপদের প্রধান এবং শ্রেষ্ঠ কবিকে? কান্নপা। থ্যাংক ইউ স্বপ্না রহমান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কানহপা, এই যে নামের শেষে পা, কারণ পদ শব্দটা বিবর্তন হয়েই কিন্তু পা শব্দটা আসছে। ঠিক আছে, এটা একটা সম্মান সূচক। তাদের যারা চর্যাপদ রচনা করতে তাদের সম্মান অর্থে তাদের নামের শেষে পা ব্যবহার করতেন, কারণ পদ শব্দটা থেকে কি আসছে? পা। তাদের একটা রেসপেক্ট অর্থে তারা ব্যবহার করতেন। ক্লিয়ার? তার চর্যাপদের প্রধান কবিকে? কান্নপা। চর্যাপদের শ্রেষ্ঠ কবিকে? কান্নপা। এবার একটা চমৎকার প্রশ্ন দেব আপনাকে, চর্যাপদের আধুনিক কবিকে? বলেন। তাহলে চর্যাপদের আধুনিক কবিকে? দশটার জবাব হবে। চর্যাপদের আধুনিক কবিকে? দ্রুত বলো, চর্যাপদের আধুনিক কবিকে? এগুলা বাজারে গাইডে যে কত ভুল আছে। বলেন, চর্যাপদের আধুনিক কবিকে? দেখি কে পারেন। চর্যাপদের আধুনিক কবিকে? এখন পর্যন্ত আমি কারেক্ট উত্তরটা পাই নাই। চর্যাপদের আধুনিক কবিকে? এটার জবাব দাও ভাইয়ারা পুরা। চর্যাপদের আধুনিক কবিকে? আমি লিখে দিচ্ছি, এটা পারবেন না, কঠিন প্রশ্ন। চর্যাপদের আধুনিক কবি হলো ভুসুকুপা। ভুসুকুপা। কিন্তু শহীদুল্লাহর মতে সহরপা, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আধুনিক কবিকে? সরহপা। এটা লিখে রাখেন। তা চর্যাপদের আধুনিক কবিকে? ভুসুকুপা। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আধুনিক কবি হলেন সরহপা। তা চর্যাপদের আধুনিক কবিকে? ভুসুকুপা। তা চর্যাপদের শহীদুল্লাহর মতে আধুনিক কবিকে? সরহপা। এজন্যই আপনাকে লাভ করি আমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মুনতাসির মাহিন, আফরিন রুবি, তীব্র আহমেদ তুতুল, ভেরি গুড। তার চর্যাপদের আধুনিক কবিকে? ভুসুকুপা। অপশনে ভুসুকুপা না থাকলে সরহপা মাইরে দিয়েন, কারণ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আধুনিক কবিকে? সরহপা। ওকে, এরপর আর একটা রোমান্টিক প্রশ্ন হবে, জটিল প্রশ্ন, সহজ প্রশ্ন। চর্যাপদের একমাত্র মহিলা কবিকে? লেখেন, চর্যাপদের একমাত্র অনুমিত মহিলা কবি, অনস্কের নু মস্কের মিত, অনিমিত মহিলা কবিকে? বলেন, চর্যাপদের একমাত্র অনুমিত মহিলা কবিকে? এই নামটা তো আপনাদের পারার কথা। অনুমিত মানে অনুমান করে বলা হয়েছে, কেউ তারে চেক করে দেখে নাই যে এটা নারী নাকি পুরুষ। তার রচিত পদগুলো পইরা সাহিত্যিকরা বুঝছে যে এইটা লেডিস হইতে পারে। 24 জন পদকর্তার ভেতরে একটা হলো লেডিস। লেডিস কয়টা?
একটা। লেডিস কয়টা? একটা। তাহলে চর্যাপদের একমাত্র অনুমিত, এটা অনুমান করে বলা হয়েছে, চর্যাপদের একমাত্র অনুমিত মহিলা কবি কে? এই তো কুক্ষুরি পা ইউনুস আলী, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তিলের একজনে বলছেন জয়া চৌধুরী বলছেন চন্দ্রাবতী, না বেবি এটা চন্দ্রাবতী না, এটা হবে কুক্ষুরি পা। দ্রুত লেখো, এই নারী নিয়ে আপনাদের অনেক প্যানিক লাগে। কুক্ষুরি পা, এই অনুমিত কথাটা থাকলে কুক্ষুরি পা। দ্রুত লেখো, চর্যাপদের একমাত্র অনুমিত মহিলা কবি কে? সে হলো কুক্ষুরি পা। যদি পরীক্ষা আসে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে, তাহলে উত্তরটা হবে চন্দ্রাবতী। উত্তরটা কি হবে ভাইয়ারা? উত্তরটা হবে চন্দ্রাবতী। লিখে রাখেন, অনুমিত কথাটা থাকলে হবে কুক্ষুরি পা। আর যদি বলে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে, চন্দ্রাবতী। এলো রামায়ণের প্রথম মহিলা অনুবাদককে, চন্দ্রাবতী। তার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। তার পিতার নাম দ্বিজবংশী দাস এবং তিনি কিন্তু মনসামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা। এই মনসামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা দ্বিজবংশী দাসের কন্যা হলো চন্দ্রাবতী। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি এবং প্রথম রামায়ণের অনুবাদক। বাংলায় প্রথম রামায়ণ অনুবাদ করলো কে? এই চন্দ্রাবতী। দ্রুত লেখেন। স্যার এগুলো কি ধরনের নাম? হ্যাঁ, এগুলো কি ধরনের নাম? আচ্ছা দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। এগুলো আপনাদের কিন্তু ভেজাল লাগে তাই না? ভেজাল লাগে। দ্রুত লেখো ভাইয়েরা, পুরো দ্রুত। তা বাংলা অনুমিত থাকলে কুকুরি পা, আর বাংলা সাথে প্রথম মহিলা কবি বললে চন্দ্রাবতী। গুড। এরপরে প্রশ্ন দেখেন, আপনার অনেক ভেজাল লাগে। এরপর যদি বলে যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে, এগুলো লিখে রাখেন এক জায়গায়, এক জায়গায় লিখে রাখেন, তাহলে জীবনে আর ভুল করবেন না। বাংলা সাহিত্যের প্রথম মহিলা, বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক, এটাও এক জায়গায় লিখে রাখেন, তাহলে আর জীবনে নারী লেডিস নিয়ে আর ভুল হবে না। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে? ভেরি গুড, তিনি হলেন স্বর্ণকুমারী দেবী, রবি ঠাকুরের ছোট বোন। স্বর্ণকুমারী দেবী। এরপরে প্রশ্ন, বাংলা সাহিত্যে জননী সাহসিকা বলা হয় কাকে? বাংলা, এটা আপনারা ভুল করেন। বাংলা সাহিত্যে জননী সাহসিকা, বাংলা সাহিত্যে জননী সাহসিকা বলা হয় কাকে? বাংলা সাহিত্যে জননী সাহসিকা বলা হয়, আমাদের কে বলতে পারেন? বাংলা সাহিত্যে জননী সাহসিকা বলা হয় কাকে? একজন উত্তরটা দেন। বাংলা সাহিত্যে জননী সাহসিকা সুফিয়া কামাল, সেতু সরকার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুফিয়া কামাল। এটা আপনারা অনেকে জাহানারা ইমাম মাইরে দেন ভুলে, এটা অনেকেই জাহানারা ইমাম মারেন, আপনারা আন্দাজে ঢিল মারেন। বাংলা সাহিত্যে জননী সাহসিকা, এগুলো সাহস, জননী অর্থ মা, আর সাহসিকা যার মনে করে সাহস আছে, এই সুফিয়া কামালের সাহস ছিল। এরপরে লেখেন, বাংলা সাহিত্যে শহীদ জননী বলা হয়, বাংলা সাহিত্যে শহীদ জননী, শহীদ জননী বলা হয় জাহানারা ইমামকে, জাহানারা ইমামকে। দ্রুত লেখো ভাইয়ারা, পুরা বাংলা সাহিত্যে শহীদ জননী, কারণ জাহানারা ইমামের ছেলে পাকিস্তানি হানাদার বাহিনী মেরে ফেলেছিল, নাম ছিল রুমি, এই জন্য সে শহীদ হয়েছিল, এই জন্য শহীদ জননী। তা শহীদ জননী কথাটা থাকলে জাহানারা ইমাম, কিন্তু জননী সাহসিকা বললে সুফিয়া কামাল। এবার ক্লিয়ার 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 ক্লিয়ার, গুড। বাহ, ভালোই তো পারেন আপনারা, আর আপনারা বিসিএস ক্যাডার হয়ে যাবেন, টেনশন নিয়েন না। তাহলে এরপরে প্রশ্ন, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবিকে? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবি,
শ্রেষ্ঠ মহিলা কবি কে বলতে পারেন? বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবি সুফিয়া কামাল, লিখে রাখুন। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবি কে? সুফিয়া কামাল। তো এই সুফিয়া কামালের দুইটা জিনিস মাথার ভিতর গেঁথে রাখেন। তিনি বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মহিলা কবি এবং বাংলা সাহিত্যের জননী সাহসিকা উপাধি পায় এই সুফিয়া কামাল। মনে থাকে জানো? দ্রুত দ্রুত দ্রুত। এরপরে আমাদের বেগম রোকেয়ার দুইটা আছে উপাধি, এটা মাথায় গেঁথে রাখেন। যদি বলে মুসলিম নারী জাগরণের অগ্রদূত অথবা নারী জাগরণের অগ্রদূত, অথবা যদি বলে বাঙালি নারী জাগরণের অগ্রদূত, বলতে পারে মুসলিম নারী জাগরণের অগ্রদূত, বলতে পারে মুসলিম নারী জাগরণের পথিকৃৎ, বলতে পারে বাঙালি নারী জাগরণের পথিকৃৎ। উত্তরটা হবে কে? ডাইরেক্ট উত্তরটা হবে আমাদের বেগম রোকেয়া। তো শর্টকাট মনে রাখবেন, নারী আন্দোলনের পথিকৃৎ। শর্টকাট মনে রাখবেন নারীদের, শর্টকাট মনে রাখেন নারী আন্দোলনের পথিকৃৎ অথবা কি অগ্রদূত। এইটা বললেই কি আমাদের নাম কি? বেগম রোকেয়া। দেখেন, যদি বলে বাঙালি নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ, মুসলিম নারী জাগরণের পথিকৃৎ, বাঙালি নারী মুক্তি আন্দোলনের পথিকৃৎ, যদি বলে বাঙালি নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত, তারপর কি নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত, মুসলিম নারী জাগরণের অগ্রদূত, যাই বলে পথিকৃৎ আর অগ্রদূত মানেই হলো বেগম রোকেয়া। পথিকৃৎ এবং অগ্রদূত মানেই কি বেগম রোকেয়া। এরপরে আমরা যেটা আবার চর্যাপদে চলে যাই। এবার লেখেন পদ সংখ্যা, টপিকটার নাম লেখেন পদ সংখ্যা অথবা গান বা কবিতার সংখ্যা। এটা নিয়েও আপনাদের অনেক ভেজাল লাগে যে চর্যাপদের, মনে রাখবেন চর্যাপদের অধিকাংশ গান বা কবিতা ছিল 10 লাইন বিশিষ্ট। তার চর্যাপদের পদ সংখ্যা গান বা কবিতার সংখ্যা কয়টি? উত্তর হবে 51টি। কয়টি? 51টি। কিন্তু শহীদুল্লাহর মতে 50টি। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, কয়টি? 50টি। লিখে রাখেন, যদি পরীক্ষা আসে চর্যাপদের মোট গান কতটি বা কবিতা কতটি অথবা পদ সংখ্যা কয়টি, উত্তর হবে 51টি। কোনো কারণে অপশনে 51 না থাকলে 50-এ টিক দিবেন। 50, 51 দুইটা থাকলে 51-তে টিক দিবেন। যদি বলে শহীদুল্লাহর মতে কয়টি, তাহলে 50-এ টিক দিবেন। দ্রুত লেখেন। গট তাসনিয়া চায়না গট। তার পদ সংখ্যা কয়টি? 51টি। মনে থাকে জানো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কয়টি? 50টি। দ্রুত লেখো। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এর মধ্যে খুঁজে পাওয়া গেছে কয়টি? 46.5টি। সবাই প্রায় জানি। এর মধ্যে খুঁজে পাওয়া গেছে কয়টি? 46.5টি। 46.5টি। এর মধ্যে খুঁজে পাওয়া গেছে কয়টি? 46.5টি। আসতে পারে চর্যাপদের পূর্ণাঙ্গ পদ খুঁজে পাওয়া গেছে কয়টি? চর্যাপদের পূর্ণাঙ্গ পদ খুঁজে পাওয়া গেছে, পূর্ণাঙ্গ কথাটা থাকলেই কি খুঁজে পাওয়া গেছে কয়টি? 46টি। একটা জিনিস মনে রাখবেন, যদি বলে চর্যাপদে মোট কতগুলো পদ খুঁজে পাওয়া গেছে, উত্তর হবে 46.5টি। যদি দেখেন, যদি বলে চর্যাপদের পূর্ণাঙ্গ পদ খুঁজে পাওয়া গেছে কয়টি, উত্তর হবে 46টি। কারণ আর একটা 6 লাইন পাওয়া গেছে। চর্যাপদের অধিকাংশ গান বা কবিতা কত লাইন বিশিষ্ট? চর্যাপদের অধিকাংশ গান বা কবিতা হলো 10 লাইন বিশিষ্ট। লিখে রাখেন, চর্যাপদের অধিকাংশ গান বা কবিতা 10 লাইন বিশিষ্ট।
চর্যাপদের অধিকাংশ গান বা কবিতা হলো 10 লাইন বিশিষ্ট। পরীক্ষায় আসতে পারে মানে চর্যাপদে কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে, আবার আসতে পারে কোন কোন পদ পাওয়া যায়নি। এর মধ্যে 24, 25 এবং 48 নং পদ খুঁজে পাওয়া যায়নি। দ্রুত লেখেন, খুঁজে পাওয়া যায়নি, পাওয়া যায়নি। তা 24, 25 এবং 48 নং পদ খুঁজে পাওয়া যায়নি। পরীক্ষা আসতে পারে চর্যাপদের কোন কোন পদ খুঁজে পাওয়া যায়নি। চর্যাপদের 24, 25 এবং 48 নং পদ খুঁজে পাওয়া যায়নি। দেখেন পরীক্ষা আসতে পারে 24 নং পদটি রচয়িতাকে, 25 নং পদটি রচয়িতাকে, 48 নং পদটি রচয়িতাকে। 24 নং পদটির রচয়িতা হলো কাহ্নপা, 25 নং পদটির রচয়িতাকে তন্ত্রীপা এবং 48 নং পদটির রচয়িতাকে কুক্কুরীপা। তাহলে 24, 25 এবং 48 নং পদ খুঁজে পাওয়া যায়নি। প্রথম অক্ষর নাও কা, ত, কু, কাতুকুতু, কা কু। শর্টকাট কি মনে রাখবেন? কাতুকুতু। তাহলে চর্যাপদে কোন কোন পদ খুঁজে পাওয়া যায়নি? 24, 25 এবং 48 নং পদ খুঁজে পাওয়া যায়নি। 24 নং পদটাকে লিখছে কাহ্নপা, 25 নং তন্ত্রীপা, 48 নং পদ কুক্কুরীপা। শর্টকাট প্রথম বর্ণনীয় মারা রেখে দিলাম কাতুকুতু। লিখছেন গট গট। এখন দেখেন একটা ভেজাল লাগে, সেটা পরীক্ষায় বলে চর্যাপদে কোন ব্যক্তির নাম আছে কিন্তু পদ নাই। লারিডম্বিপা। লেখেন চর্যাপদের নাম আছে কিন্তু নাম আছে, চর্যাপদের কোন কবির নাম আছে কিন্তু পদ নাই, কিন্তু পদ নাই, ওই ব্যক্তিটার নাম লারিডম্বিপা। লারিডম্বিপা। দ্রুত লেখেন, চর্যাপদের নাম আছে কিন্তু পদ নাই, সেটার নাম কি? লারিডম্বিপা। 1 ঘন্টা ধরে দেখতেছি, দেখছেন বিসিএস এর ক্লাস কেমনে নিতে হয়। কোন প্রতিষ্ঠানে এরকম চর্যাপদের ক্লাস করছেন একটু দেখান, যে কোন প্রতিষ্ঠান এরকম বিসিএস এর ক্লাসে, প্রিলির ক্লাসে চর্যাপদ নিয়ে এত তথ্য দেয়। ভাই বিসিএস মানে ভিন্ন কিছু, আপনাকে নম্বর বেশি পেতে হবে, বুঝছেন? শুধু গাইড বই পড়লে হয় না বিসিএস এ। ব্যতিক্রম কিছু বাংলা একাডেমির বই বা মৌলিক বই না পড়লে আপনি কখনোই বিসিএস পরীক্ষা উঠতে পারবেন না। তার নাম আছে কিন্তু পদ নাই, ওই ব্যক্তিটার নাম কি? লারিডম্বিপা, সুমাইয়া আক্তার। এরপর দেখেন কে কয়টা পদ লিখছে একটু খেয়াল করেন। চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচয়িতাকে, চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচয়িতা, চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচয়িতাকে, চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচয়িতা হলো কাহ্নপা। লোকটার নাম কি? কাহ্নপা। কয়টি? 13টি। সুন্দর মতো লেখেন, চর্যাপদের সর্বাধিক পদকর্তা রচয়িতাকে কাহ্নপা। এই ব্যক্তি কয়টা লিখছে? 13টি পদ লিখছেন। কয়টা? 13টা পদ। প্রাইমারি পরীক্ষা ছিল চর্যাপদের দ্বিতীয় সর্বাধিক পদকর্তা রচয়িতাকে। উত্তরটা হবে কি? ভুসুকুপা। এটা প্রাইমারি পরীক্ষায় এসেছিল। কয়টি? 8টি পদ লিখছেন। এরপর দেখেন চর্যাপদের তৃতীয় সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে সরহপা। এই বেটায় কয়টা লিখছে? 4টি। এরপর দেখেন চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে আমাদের লেডিস আপা কুক্কুরীপা। তিনি কয়টা লিখছেন? 3টা। এরপর দেখেন চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে লুইপা, আরেকজনকে সবরপা,
আর একটাকে শান্তিপা। এই তিনজনের কয়টা লিখছে? দুইটি। তাহলে লুইপা লিখছে দুইটি, সবরপাও দুইটি, শান্তিপাও দুইটি। ভালো করে খেয়াল রাখেন, চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতাকে? লুইপা, সবরপা, শান্তিপা। তা লুইপাও লিখছে দুইটি, শান্তিপাও লিখছে দুইটি। লেখেন অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখছেন। অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখছেন। দ্রুত লেখেন। মাশাআল্লাহ, আপনারা এখনো 778 জন মানুষ ক্লাস করতেছেন, তার মানে বোঝা গেছে আপনাদের বিসিএস লাগবে। 47 বিসিএস আপনাদের লাগবে। শুধু খালি কয় জব বেরিয়েছেন স্যাররা মনে হয় বিগত সালে প্রশ্ন পড়ায়, হ্যাঁ পেইড বেজে এগুলা হয়। এগুলা ফ্রি ক্লাসে আমরা দেই না তো সাধারণত, কারণ ফ্রি তো ফ্রি। তাহলে মাস টাকা দিয়ে ভর্তি হবে বিসিএস কোর্সে। তাহলে দ্রুত। সুমাইয়া আক্তার, অসাধারণ ক্লাস, নতুন হিসেবে খুব উপকার হচ্ছে, থ্যাংক ইউ স্যার। আমার জীবন দশে এমন নাম শুনিনি স্যার। নাইম তালুকদার, গড। তাহলে এখন অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখছেন। তা আবার বুঝিয়ে দিচ্ছি, চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করছেন কে? কান্নপা, কয়টি? 13টি। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করছেন কে? বুসুকুপা, কয়টি? 8টি। তৃতীয় সর্বোচ্চ পদ রচনা করছে কে? সরপা, 4টি। চর্যাপদের চতুর্থ সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? কুকুরিপা, কয়টি? 3টি। চর্যাপদের পঞ্চম সর্বোচ্চ পদকর্তা রচয়িতা কে? লুইপা, সবরপা, শান্তিপা। এরা দুইটা করে লিখছে। এরপর লেখেন অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখছেন। অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখেছেন। তার পরীক্ষা যদি আসে ডম্বিপা কয়টি? একটি। ধাম্পা কয়টি? একটি। গুন্ডরিপা কয়টি? একটি। সাটিলপা কয়টি? একটি। তার মানে চার্ট মনে রাখলে অবশিষ্ট পদকর্তারা সবাই একটি করে পদ লিখছেন। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার বলেন, এবার ক্লিয়ার কিনা? দ্রুত 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 দ্রুত। ক্লিয়ার সবাই? গুড 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 গুড। দ্রুত দ্রুত দ্রুত। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড গুড। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। স্যার বিসিএস কোর্স ফি সম্পর্কে জানতে চাই। একজন আমাদের বলছে স্যার বিসিএস কোর্স ফি আপনাদের জন্য তো আমরা বিসিএস এর যে জিনিসটা আয়োজন করেছি জানেন, মহা কোর্স, ম্যারাথন কোর্স। ম্যারাথন দৈনিক 3 ঘন্টা ক্লাস হবে, সপ্তাহে 4 দিন। ম্যারাথন কোর্স, ম্যারাথন কোর্স, ম্যারাথন। একটু ওয়েট। আর 5 মিনিট ক্লাস নেই, প্রথম ক্লাস তো দেখা গেল ক্লাস করতে অনেকে বমি বমি ভাব আসবে, মাথা ঘুরাইবো, পরে আবার আল্ট্রাসাউন্ড করা লাগবে তোমাদের। এই জন্য আজকে বেশি পড়াবো না, অল্প একটু পড়াবো। আর হ্যাঁ, আর 5 মিনিট পড়াবো, ওকে? তাহলে বমি বমি ভাব আসবে যে স্যার প্রথম দিনই এত পড়ান, তাহলে আমাদের তো মাথা ঘুরাবে, বমি বমি ভাব আসবো। ঠিক আছে, সব লিখে রাখছি। গট। এখন দেখেন চর্যাপদের, এই যে দেখেন চর্যাপদের কোন কবি আসতে পারে? চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন? কে বলতে পারেন? চর্যাপদের কোন কবি ভারতের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয়? চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন? আচার্য ছিলেন, কেউ পারবেন? চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন? দ্রুত বলেন। চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন? পারবেন না, লিখে দি। উত্তরটা হবে সরহপা, সবচেয়ে পিসি কবি। এই কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন। বর্তমানে মানে বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন রাষ্ট্রপতি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নালন্দা চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন? সরপা। পিডিএফ দিব। স্যার আমার এমনিতেই বমি বমি লাগতেছে। এই মনোরা খাতুন, তোমার তো লক্ষণ ভালো না। এই কার কার বমি বমি ভাব আসতেছে কার? দ্রুত বলেন। একজনে কয় শীল ভদ্র। আরে না,
শিলভদ্রে কই পাইলেন? এবার লেখেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন কে কে? আসতে পারে চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? এবার লেখেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চর্যাপদের কোন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? ভুসুকুপা। আরো একজন ছিলেন, তার নাম হলো শান্তিপা। দ্রুত লেখেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন দুইজন, একজনের নাম ভুসুকুপা আর একজনের নাম কি? শান্তিপা। দ্রুত লেখেন শান্তিপা। দ্রুত বিশ্ববিদ্যালয়ের যারা ভাইস চ্যান্সেলর বলা হয়, ভাইস চ্যান্সেলর বাংলা হলো আচার্য। ভাইস চ্যান্সেলর বাংলা কি? আচার্য। দ্রুত লেখেন, দ্রুত 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 দ্রুত। ও চলুক স্যার, সারা রাত ক্লাস করতে পারবো। গড স্যার, চর্যাপদ কোন কবে কি নালন্দা বিশ্ববিদ্যালয় আচার্য ছিলেন? আরে তো অনেক প্রাচীন যুগ। এই নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের সবচেয়ে প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং এই চর্যাপদ রচিত হয় অনেকের মতে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ রচিত হয়েছিল 650 থেকে 1200। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ রচিত হয় 950 থেকে 1200। তা 950 থেকে 1200 আজকে কত 2024-25 সাল চলে আসছে, কত বছর আগের এটা। ওকে, হ্যাঁ পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, টেনশন নেওয়ার কারণ নাই, পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। তা নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য ছিলেন কে? সরপা। নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ভুসুকুপা আর একজন কে? শান্তিপা। ওকে, পরে প্রশ্ন দেখো ভাইয়েরা আপুরা, চর্যাপদের এই মূল পুঁথিটির নাম কি ছিল? দেখো চর্যাপদের মূল পুঁথিটির নাম ছিল, মূল পুঁথিটির নাম, চর্যাপদের মূল পুঁথিটির নাম কি ছিল? চর্যাগীতি কোষ। চর্যাগীতি কোষ। এর পদ সংখ্যা ছিল 100টি। তা চর্যাপদের মূল পুঁথিটির নাম ছিল চর্যাগীতি কোষ। লিখে রাখেন, চমৎকার একটা প্রশ্ন। চর্যাপদের মূল পুঁথিটির নাম ছিল চর্যাগীতি কোষ। এই চর্যাগীতি কোষের পদ সংখ্যা ছিল 100টি। চর্যাগীতি কোষের পদ সংখ্যা ছিল কয়টি? 100টি। তাহলে চর্যাপদের মূল পুঁথিটির নাম কি ছিল? চর্যাগীতি কোষ। সবাইকে দিব, জুবার ভাই আজকে ক্লাসে সবাইকে পিডিএফটা দিয়ে দেন। তা চর্যাপদের মূল পুঁথিটির নাম কি ছিল? চর্যাগীতি কোষ। এই মূল পুঁথিটির পদ সংখ্যা ছিল কয়টি? 100টি। কয়টি? 100টি। দ্রুত লেখেন। এরপরে দেখেন চর্যাপদের 50টি টিকার ব্যাখ্যা করেন কে? মুনি দত্ত। এটা পিডিএফ এ পাবেন, আমি জাস্ট বলে যাচ্ছি। চর্যাপদের 50টি টিকার ব্যাখ্যা করেন কে? মুনি দত্ত। তিনি শুধু 11 নং পদের ব্যাখ্যা প্রদান করেননি। মুনি দত্ত যে টিকাটা লিখছিল সে টিকার নাম কি? নির্মলগিরি টিকা। তা চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কে? ডক্টর কীর্তিচন্দ্র। চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন। চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন। চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কে? চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন ডক্টর কীর্তিচন্দ্র। ডক্টর কীর্তিচন্দ্র। চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কে? ডক্টর কীর্তিচন্দ্র। দ্রুত লেখেন। চর্যাপদ প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কে? ডক্টর কীর্তিচন্দ্র। এরা সব কলকাতা বিশ্ববিদ্যালয়ের কি টিচার। তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন ডক্টর কীর্তিচন্দ্র। এবার দেখেন তিব্বতীয় ভাষার অনুবাদ প্রথম আবিষ্কার করেন কে? ডক্টর প্রবোধচন্দ্র বাগচি 1938 সালে। তাহলে চর্যাপদের তিব্বতীয় ভাষার অনুবাদ প্রথম আবিষ্কার করেন, তিব্বতীয় ভাষার অনুবাদ, এটা বিশেষ পরীক্ষা এসেছিল। তিব্বতীয় ভাষার অনুবাদ প্রথম আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। ডক্টর প্রবোধচন্দ্র বাগচি।
1938 সালে। তাহলে দ্রুত লেখেন। আচ্ছা, এই যে দেখেন প্রাচীন চর্যাপদের পিডিএফ কিন্তু আপনাদের দিয়ে দিয়েছে অলরেডি। বলেন কারা কারা পিডিএফ পাইলেন আজকের ক্লাসের? তা চর্যাপদের পিডিএফ দেখেন সবাইকে দিয়ে দিয়েছে পিডিএফ লিংক। তা চর্যাপদ প্রথম স্যার হবিগঞ্জের শাখা দিবেন কবে? আরে দিব। চর্যাপদ তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন ডক্টর কীর্তিচন্দ্র, আর তিব্বতীয় ভাষায় অনুবাদ প্রথম আবিষ্কার করেন ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। কত সালে? 1938 সালে। লিখছেন? বাকি চর্যাপদের বিষয়গুলা পিডিএফ এ পাবেন। পিডিএফ দিয়ে দিচ্ছে কিন্তু, পিডিএফ কিন্তু দিয়ে দিচ্ছে। গুড। এবার লেখেন নবচর্যাপদ। লাস্ট টপিক লেখেন নবচর্যাপদ। নবচর্যাপদ। নবচর্যাপদ হলো চর্যাপদের অনুরূপ রচনা বা সাহিত্য। নবচর্যাপদ নেপাল থেকে সংগ্রহ বা আবিষ্কার করেন কে? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত 1963 সালে। তিনি মোট 250টি পদ উদ্ধার করেন। এর মধ্য থেকে 98টি পদ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করার উদ্যোগ নেন, কিন্তু তিনি মারা যান। পরবর্তীতে এই 98টি পদ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1988 সালে। এবার একটু লিখে রাখেন নবচর্যাপদ। তা নবচর্যাপদ আবিষ্কার বা সংগ্রহ করেন কে? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। কত সালে? 1963 সালে। দ্রুত লেখেন। কয় কি কয় পিডিএফ পাইনি কেন কয়? পিডিএফ ওই যে লিংক দেয়া আছে তো, ওই যে লিংকটা ওপেন হয় না, ওই যে লিখতেছে হয়নি, ওই যে দেয়া আছে। আচ্ছা, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে ওদের দিয়ে দাও, নাইলে যেটা সহজ হয় দিয়ে দাও। আচ্ছা, তাহলে চর্যাপদ নবচর্যাপদ আবিষ্কার করেন কে? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। কত সালে? 1963 সালে। ঠিক আছে, নেপাল থেকে। তাহলে এগুলো তিনি মোট কতগুলো পদ উদ্ধার করেছিলেন? 250টি পদ। কত? 250টি পদ। এর মধ্য থেকে 98টি পদ, আমি জাস্ট বুঝাই দিই, পিডিএফ এ সব লেখা আছে। এর মধ্য থেকে 98টি পদ তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করার উদ্যোগ নেন, কিন্তু তিনি মারা যান। পরবর্তীতে এই 98টি পদ প্রকাশ করেন কে? তা নবচর্যাপদ প্রকাশ করেন। পরবর্তীতে এই 98টি পদ প্রকাশ করেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1988 সালে, যেটাকে আমরা 88 বলি। ওপেন হয় না নাকি? ওই যে অনেকে বলে পেয়েছি, অনেকে ওপেন করে না, আবার পেয়েছি। আচ্ছা দেখেন, নবচর্যাপদ আবিষ্কার করেন কে? ডক্টর শশীভূষণ দাশগুপ্ত। কত সালে? 63 সালে। 1900। নবচর্যাপদের মূল পদসংখ্যা ছিল কয়টি? 250টি, কিন্তু প্রকাশ পায় কয়টি? 98টি। নবচর্যাপদ প্রকাশ করেন কে? ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। কত সালে? 1988 সালে। কোথা থেকে প্রকাশ করেন? কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। দ্রুত দ্রুত দ্রুত, সবাই পাইছেন দেখি তো। গুড 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 গুড। স্যার হোয়াটসঅ্যাপে দেন, দিব 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 দিব। অনেকে লিংক পাইছে, অনেকে পায় না। আচ্ছা দিয়ে দিব, চিন্তা করে না, সহজভাবে যেভাবে পাওয়া যায় দিয়ে দিব। আমি ক্লাসটা শেষ করি, একটু ওয়েট করেন, আর 2-3 মিনিট। আচ্ছা দেখেন, এরপরে প্রশ্নটা হলো, টপিকটা হলো নতুন চর্যাপদ। লাস্ট একেবারে, আর 2 মিনিট সময় নিব। নতুন চর্যাপদ। এবার টপিকটার নাম নতুন চর্যাপদ। লেখেন নতুন চর্যাপদ হলো বিভিন্ন দেবদেবীর আরাধনার গীত। এই নতুন চর্যাপদ রচিত হয় 13 থেকে 16 শতকের মধ্যে।
সরি না, ওই 13 থেকে 16 শতকের মধ্যে রচিত হয় নবচর্যাপদ, আর নতুন চর্যাপদ রচিত হয় বর্তমানে রানিং আছে। বর্তমানে কি রানিং আছে, এখনো রচনা করা হচ্ছে এগুলো। তাহলে এই নতুন চর্যাপদ বিভিন্ন দেবদেবীর কি আরাধনার গীত। এখন এই নতুন চর্যাপদ নেপালের মন্দির থেকে সংগ্রহ করেন ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক। 2008 সালে নেপালের মন্দির থেকে তিনি এগুলো সংগ্রহ করেন। তিনি মোট 413টি পদ উদ্ধার করেন। এগুলো তিনি বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেন 2017 সালে। শর্টকাট লেখেন, নতুন চর্যাপদ আবিষ্কার বা সংগ্রহ করেন কে? আবিষ্কার বা সংগ্রহ করেন ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ। ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা ডিপার্টমেন্টের অধ্যাপক। কত সালে? 2008 সালে। পদসংখ্যা, নতুন চর্যাপদের পদসংখ্যা কয়টি? পদসংখ্যা 413টি। অনেক বাজারে গাইড বই দিছি লিখছি 100টি, 101টি, ঢা মিথ্যা কথা। পদসংখ্যা 413টি। এগুলো তিনি বাংলা একাডেমিতে প্রকাশ করেন কত সালে? 2017 সালে। এগুলো তিনি 2017 সালে বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেন। দ্রুত লেখেন। এগুলো তিনি বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেন কত সালে? হ্যাঁ, চর্যাপদটা ভালো। একটা জিনিস, এই যতটুকু পড়াইছি না আরো আছে রে ভাই। পিডিএফটা দেখে বুঝবেন যে আমি তো অনেক ফাঁকি দিছি, অনেক ফাঁকি দিছি। এই জিনিসগুলা যদি পড়েন আপনার বিশেষ লিখিত পরীক্ষায়, প্রিলি পরীক্ষায় কেউ ঠেকাইতে পারবে? কথা কন না কেন? যা দিলাম দেখেন তো এগুলো বাইরে থেকে আসে কিনা। আজকে যা পড়াইলাম বিগত সালে চর্যাপদের যত আছে আসে কিনা। চর্যাপদ বাংলা ভাষায় রচিত একথা প্রথম প্রমাণ করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এ দেখবেন সব আসছে। চর্যাপদ বাংলা ভাষায় রচিত একথা প্রমাণ করেন কে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আপনি খালি চর্যাপদ পড়বেন আর টাস 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 খালি জবাব দিয়ে আসবেন পরীক্ষায় 47তমতে। আচ্ছা, এখন দেখেন আমাদের এই যে 47তম বিসিএস সার্কুলার দিল, 47তম বিসিএস ম্যারাথন ব্যাচ। আমাদের নামটার নাম কি? কোর্সের নাম ম্যারাথন ব্যাচ। এই হলো সর্বশেষ ম্যারাথন ব্যাচ। যারা আমাদের বিসিএস কোর্সে পুরাতন ভর্তি আছেন তাদের এই কোর্সে সবাইকে অ্যাড করা হবে, কিন্তু কোনো টাকা পয়সা নেওয়া হবে না, ফ্রি তাদের জন্য। এবার দেখেন যারা নতুন, আপনাদের জন্য ম্যারাথন কোর্স অফলাইন। যারা আমাদের মিরপুর শাখায়, মিরপুর হেড অফিস, সামাদ ম্যানশন 4র্থ তলা, ফলপট্টি, এই শাখায় যারা অফলাইনে এই বিশেষ 47তম ব্যাচে ভর্তি হবেন তাদের জন্য এই কোর্স ফি আজ এবং কাল 2 দিন অফার চলবে, অনলি 5000 টাকা। অফলাইন কত টাকা? 5000 টাকা। এর সাথে অনলাইনটাও পাবেন ফ্রি, লাইব্রেরিও পাবেন ফ্রি। 5.5 মাস কোর্সের মেয়াদ, এপ্রিল, ধরে নেন 5 মাস। এই ম্যারাথন কোর্সের মেয়াদ কত? এই ম্যারাথন কোর্সের মেয়াদ হলো 5 মাস। এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে, ঠিক আছে? দৈনিক মানে সপ্তাহে 4 দিন। সপ্তাহে কত দিন? সপ্তাহে 4 দিন ক্লাস হবে। সপ্তাহে 4 দিন ক্লাস। সময় কতটুকু? সময় 3 ঘন্টা, অর্থাৎ প্রতিদিন 3 ঘন্টা করে আপনি ম্যারাথন ক্লাস চলবে একটানা ধামায়া। সকল সাবজেক্ট, অর্থাৎ বিসিএস এর যে 10টা সাবজেক্ট সব হিট বস টিচার বাংলাদেশে যারা বিসিএস জগতের কিং তাদের দ্বারা এই ক্লাসটাই ম্যারাথন ব্যাচটা পরিচালিত হবে। আর এই ম্যারাথন ব্যাচের সাথে এই বই কিন্তু এক সেট পাবেন, আপডেট, একদম আপডেট বই এক সেট পাবেন একদম ফ্রি, টাকা পয়সা লাগবে না। শুধু এইটা পড়বেন আর আমাদের ম্যারাথন ব্যাচে ক্লাসগুলো করবেন আর আমাদের এক্সামগুলো দেবেন, আর কিচ্ছু না। এগুলোর সাথে এক্সাম ব্যাচ ফ্রি 5000 টাকায়। আর আপনি যদি আমাদের অনলাইনে করেন, শুধু 47 ম্যারাথন বা অনলাইন, শুধু অনলাইনে যদি করেন তার আপনাকে আগামী 2 দিন অফার 3000 টাকা পে করতে হবে। এটার সাথে কোনো লাইব্রেরি নাই, এটার সাথে বই ফ্রি, এটার সাথেও বই ফ্রি।
অফারে মেয়াদ মাত্র 2 দিন। কত? 2 দিন মেয়াদ। অফার চলবে 2 দিন। অফার চলবে আগামী 2 দিন। তাহলে ম্যারাথন কোর্সের অফলাইন কোর্স ফি 5,000 টাকা, অনলাইন কোর্স ফি 3,000 টাকা। যারা আমাদের পুরাতন স্টুডেন্ট অন্য কোর্সে ভর্তি আছেন কিন্তু আমাদের বিসিএস কোর্সে যারা ভর্তি আছেন তাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। আর ক্লাস টাইমটা একটু জেনে নেন। এই ম্যারাথন ব্যাচের ক্লাস টাইম 3টা এবং রাত 8টা রাত 8টা 8টা 9টা 10টা 8টা থেকে 11টা পর্যন্ত। 8টা 9টা 10টা 11টা 8টা থেকে 11টা আর 3টা থেকে 6টা। দৈনিক 3 ঘন্টা করে ক্লাস করতে হবে 47তম বিসিএস এ। ওকে, আচ্ছা যারা এখানে পিডিএফ পাইছেন তারা অন্যদেরকে একটু দিয়ে দেন। আমি ক্লাসটা শেষ করে দেখি কি প্রবলেমটা, আমি একটু দেখতেছি। আর যারা ওপেন করতে পারতেছে না তারা আরেকজন বন্ধুকে দিয়ে দেন। কলেজে বাংলা লিখিত ক্লাস হবে তো, টেনশন নিয়েন না। আচ্ছা দেখেন, ক্লাস টাইম বিকাল 3টা থেকে 6টা এবং রাত 8টা থেকে কি 11টা। আর ক্লাসগুলো আজীবন রেকর্ড থাকবে। ক্লাসগুলো কি অলওয়েজ রেকর্ড থাকবে, আপনি যখন খুশি তখন দেখতে পারবেন। যারা ডাক্তার আছেন ব্যস্ত থাকেন তারা অনলাইনে ক্লাসটা করবেন। যারা বিভিন্ন জব করেন তারা অনলাইনে ক্লাসটা করবেন। আর যাদের সুযোগ আছে মিরপুরে ক্লাস করার তারা রাত 8টার ব্যাচে ভর্তি হবেন অথবা 3টার ব্যাচে ভর্তি হবেন। এই ম্যারাথন ব্যাচে পরিপূর্ণ সেবা পাবেন ইনশাল্লাহ। আর যারা আমাদের পুরাতন প্রাইমারি নিবন্ধন বা অন্যান্য কোর্সে ভর্তি আছেন, পুরাতন যারা আছেন পুরাতনদের জন্য অফলাইন 4,500 টাকা আর অনলাইন তাদের জন্য পুরাতনদের জন্য অনলাইন 2,500 টাকা। আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে হটলাইন নাম্বারে টাকা পাঠিয়ে আপনার ভর্তিটা নিশ্চিত করে ফেলবেন। আচ্ছা এবার একটু কারো কোনো বিসিএস সম্পর্কে প্রশ্ন আছে কিনা? এই 47তম বিসিএস ম্যারাথন ব্যাচ নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? আজকে ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানান। স্যার অনলাইনের সময় কখন? অনলাইনেও আপনি সময় বিকাল 3টা এবং রাত 8টা। অফলাইন অনলাইন সেম টাইম সেম ক্লাস, সেম টাইম সেম ক্লাস। এই ম্যারাথন ব্যাচের উদ্বোধনী ক্লাস আজকে থেকেই মনে করেন শুরু করে দিলাম। 1 নাম্বার লেকচার। আগামীকাল ম্যাথমেটিক্সের জাদু দেখানো হবে, ম্যাথ ক্লাস হবে আগামীকাল। অলরেডি ক্লাস কিন্তু মনে করেন আজকে থেকেই শুরু। আচ্ছা পিডিএফটা দিয়ে দেবো আমি ক্লাসটা শেষ করি। খেয়াল করেন ম্যারাথন ফ্রি কারা কারা পাবে? ম্যারাথন ফ্রি এই কোর্সে ফ্রি পাবে যারা আগে আমাদের বিসিএস কোর্সে ভর্তি যারা আছে। যত বিসিএস কোর্সে আমাদের ভর্তি তারা সবাই এই কোর্সে তাদের ফ্রি অ্যাড করে দেওয়া হবে, তাদের কোনো টাকা দেওয়া লাগবে না। আর যারা নতুন করে অফলাইন কোর্সে ভর্তি হবেন 5,000 টাকা দিতে হবে। এর সাথে অনলাইনটা ফ্রি পাবেন, এক্সাম ব্যাচ ফ্রি পাবেন। যদি কেউ শুধু এক্সাম ব্যাচ দিতে চান 2,200 টাকা করে আপনাকে দিতে হবে। অফলাইনে এক্সাম ব্যাচ 3,000 টাকা, অনলাইন এক্সাম ব্যাচ মাত্র 2,000 টাকা মানে 2,200 টাকা। আবার বলি যদি কেউ বিসিএস 47 এক্সাম ব্যাচে ভর্তি হতে চান তাহলে এক্সাম ব্যাচ অনলাইন মাত্র 2,200 টাকা আর অফলাইন 3,000 টাকা। আমাদের সারা বাংলাদেশের সকল শাখায় এই অফলাইন সুবিধাটা আপনি পাবেন। ওকে, আমাদের ঢাকার অফিস হলো মিরপুর 10 ফলপট্টি সামাদ ম্যানশন 4র্থ তলা। এখানে সুবিশাল লাইব্রেরি, 3টা ক্লাসরুম, আমাদের লাইব্রেরি সুবিধা শীতাতাপ নিয়ন্ত্রিত। এরপর ঢাকার বাইরে আমাদের যে শাখাগুলো খুলনা দৌলতপুর 2টা শাখা, গোপালগঞ্জ, পটুয়াখালী, বরিশাল, কক্সবাজার এবং আমাদের টাঙ্গাইল, বগুড়া, রংপুর, দিনাজপুর। এরপর দেখেন আমাদের এদিকে 4 তারিখ উদ্বোধন হবে শেরপুর। এরপর জামালপুর, ময়মনসিংহ উদ্বোধন হবে এ মাসের 15 তারিখ। ময়মনসিংহ শাখা অফলাইনে। আমাদের অফলাইনের শাখাগুলোতে আপনি সরাসরি ক্লাস করতে পারবেন। ওকে স্যার আমি ভর্তি হয়েছি কিন্তু সকল বই পাইনি। আপনি আমাদের অফিসিয়াল নাম্বারে কল করবেন, অফিসিয়াল নম্বরে কল করবেন, আমাদের অফিসিয়াল নাম্বারে কল করবেন।
ঠিক আছে, ভর্তি সংক্রান্ত আমাদের যে হটলাইন নাম্বার আছে, আপনি হানিফ ভাই বই না পাইলে আমাদের হটলাইন নাম্বারে কল দেন। ওকে, বিসিএস আর অনলাইনে ভর্তির প্রচেষ্টা করবেন। বলে অনলাইনে হলো আমাদের যে নাম্বার আছে, নাম্বারে আপনি টাকা পাঠাতে হবে। যারা এখন টাকা পাঠাবেন আমার এই নাম্বারটায় পাঠাতে পারেন, বিকাশ অথবা নগদ 01755072190। এটা আমার নাম্বার, এই নাম্বারে বিকাশ নগদ আছে, এই নাম্বারে পাঠাতে পারবেন। এছাড়া আমাদের দেখেন হটলাইন নাম্বারগুলো নিচে দেওয়া আছে, আমাদের হটলাইন নাম্বারটা দেওয়া আছে। ওই যে অনলাইনে ভর্তি ফি প্রদান করতে বিকাশ পেমেন্ট নাম্বার আছে সুন্দর মতো, 501 থেকে অনেকগুলো নাম্বার আছে, দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওই সকল নাম্বারে আপনি টাকা পাঠাতে পারবেন। স্যার জামালপুর কোথায় অফিস? জামালপুর শহরই, কাজ চলতেছে, ডেকোরেশনের কাজ চলতেছে। 48তম বিসিএস কত ফি? 48তম বিসিএস যদি ভর্তি হন তাহলে আপনাকে কোর্স ফি প্রদান করতে হবে 8,000 টাকা অফলাইন, অনলাইন প্রদান করতে হবে আপনাকে 6,000 টাকা, অফলাইনে 8,000, অনলাইনে 6,000 টাকা। 48তম বিসিএস। আচ্ছা 48তম বিসিএস কত ফি? আব্দুল আবেদ বলেই দিলাম, 48তম অফলাইন হলো 8,000, অফলাইন 8,000 আর অনলাইন হলো 6,000 টাকা। কারো কোনো বিসিএস সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার বিসিএস কোর্স করলে কি 19তম নিবন্ধন কোর্স করতে হবে? আরে না, এই ম্যারাথন ব্যাচের এই কোর্স করলে আর আপনার ওই প্রাইমারি নিবন্ধন আর কিছুই লাগতো না। এটা হলো একটা হট কোর্স, হট, জীবনে অনেক কিছু শিখতে পারবেন এই কোর্সটা করলে। স্যার বিসিএস এ অ্যাপ্লাই করতে অনার্স মাস্টার্সের সর্বনিম্ন কত হলে আবেদন করা যাবে? সেকেন্ড ক্লাস লাগবে, তারপর জিপিএটা আমি আপনাদেরকে বলে দিব। স্যার নিবন্ধনে ভর্তি হতে চাই, বগুড়া থেকে আমিনুল ইসলাম। নিবন্ধনে ভর্তি হতে চাইলে আপনি 1550 টাকা পাঠাবেন, 1550। গ্রুপে 48তম বিসিএস ফি কত? বলেই তো দিলাম ভাইয়া। স্যার এটিও পরীক্ষা কবে হতে পারে? এটিও পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি আগে হবে না ভাইয়া। রংপুর কোথায়? রংপুর তো আমাদের বিশাল একটা শাখা, রংপুর কারমাইকেল কলেজের সামনে, বিশাল ফ্লোর, 2টা ক্লাসরুম, আমাদের বিশাল লাইব্রেরি, রংপুর কারমাইকেল কলেজের সামনে। অন্য ব্যাচে ভর্তি থাকলে কত টাকা দিতে হবে? আশরাফুল আলম, যদি আপনি অন্য কোনো কোর্সে ভর্তি থাকেন এই ম্যারাথন ব্যাচে আসতে হলে আপনাকে অনলাইনে 2500 টাকা প্রদান করতে হবে, এবং এগুলোর সাথে বই কিন্তু সবাই পাবেন ফ্রি। আমরা এই বইয়ের জন্য টাকা নিচ্ছি না, কোনো এই কুরিয়ার চার্জও নিচ্ছি না, এই বইগুলা ফ্রি কুরিয়ারে পাঠাই দেবো। আপনারা শুধু বই পড়বেন, আমাদের এই লেকচার শিটগুলো আর আমাদের ক্লাসগুলো করবেন ম্যারাথনের। আমরা টার্গেট নিয়েছি 180, টার্গেট নিয়েই 200-র ভিতরে 180 নম্বর কমনের টার্গেট নিয়েই কিন্তু আমরা ব্যাচ রান করেছি। না রাজশাহীতে অফলাইন নেই আমাদের, দেখি ইনবক্সে নক দেন। আচ্ছা দেখেন, আর কারো কোনো প্রশ্ন আছে? অনেক কষ্ট করলেন আজকে, আমি অনেক কষ্ট করলাম আপনাদেরকে, সেই সকাল 10টা থেকে ক্লাস নিতেছি, আমারও মাথা ঘুরায় বমি বমি ভাব আসে আপনাদের অবস্থা দেখা। যাই হোক, শত কষ্টের মাঝে আপনাদের 47তম সার্কুলার উপলক্ষে একটা ভালো একটা লিটারেচার বেসিক ক্লাস উপহার দিলাম। ইনশাল্লাহ আপনাদের অনেকেরই উপকার হলো। আজকে পিডিএফ পাও নাই কেন? আমি দেখি স্যার পটুয়াখালী শাখা কোন জায়গায়? পৌরসভার মোড়, পটুয়াখালী একটাই শাখা, পৌরসভার মোড়। এরপর দেখি স্যার লিঙ্কে ঢুকতে পারছি না। আচ্ছা আমি দেখি, একটু ক্লাসটা শেষ করে আমি দেখি। ওকে, যাই হোক, আপনাদের যদি বিসিএস সংক্রান্ত কোনো কিছু জানার থাকে আপনি আমাদের হটলাইন নাম্বারগুলোতে আপনি করবেন, অথবা বিসিএস সংক্রান্ত 017550729 এই নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের যে হটলাইন নাম্বারগুলো আছে ওইগুলো ক্লিয়ার। বগুড়ায় ব্যাজ আছে, বগুড়া কামারগাড়িতে আমাদের শাখা আছে। গুড গুড। বুক থাকবে কয়টা স্যার? বুক 5টা বই, টোটাল 5টার ভিতর 10টা সাবজেক্ট আছে এখানে, অনেক বই, 5টা থেকে 5টার ভিতর 10টা আছে একদম। এগুলা কুরিয়ারে পেয়ে যাবেন সুন্দরবনে। স্যার বিসিএস এর আবেদন করতে অনার্স মাস্টার্স লাগে না, অনার্স করলেই হয়। মার্কটা আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, আমি পরে আপনাদের বলে দিব। আমিও পাইনি। আচ্ছা কয়টা বুক থাকবে স্যার? 5টা। আর কোনো প্রশ্ন? স্যার নোয়াখালীতে আপনাদের একটা শাখা দিলে ভালো হয় ইনশাল্লাহ।
স্যার বই পাইছি কিন্তু নিবন্ধনে পিডিএফ দেওয়া হয় কি স্যার জানাবেন? না, পিডিএফ লাগবে না নিবন্ধনের। স্যার নিবন্ধন পিলি প্লাস রিটেন কি বগুড়াতে অফলাইন কোর্স আছে? হ্যাঁ তানিয়া তুলি, বগুড়াতে অফলাইন কোর্স আছে। আর কোনো প্রশ্ন? আচ্ছা পিডিএফটা দিব, ওকে, পিডিএফটা দিব। যাই হোক, সবসময় জব মেডিসিনের সাথে থাকবেন ইনশাল্লাহ। বিশেষ 47তম আপনাদের ভালো কিছু উপহার দেবে ইনশাল্লাহ। ঠিক আছে, 10 থেকে 20তম গ্রেডে কোর্সে ভর্তি হলে কি বই দিবে? সব কোর্সে বই, আমাদের সকল কোর্সে বই ফ্রি। 10 থেকে 20তম গ্রেডের এই তো 4টা বই একদম সকল কোর্সে, আমাদের সকল কোর্সের বই ফ্রি। বাজারে কোনো গাইড বই কিনতে হয় না। হ্যাঁ, জামালপুরে অফলাইন শাখা হবে, ডেকোরেশনের কাজ চলতেছে, ইনশাল্লাহ হবে, চালু হবে, টেনশন নিয়েন না। ওকে, হ্যাঁ লিখিত ক্লাস হবে, নিবন্ধন লিখিত বেজা আছে আমাদের। স্যার আমি ডিগ্রি পাস করে মাস্টার্স করেছি, তাহলে কি বিসিএস আবেদন করতে পাবো? আপনি অবশ্যই 3 বছরের ডিগ্রি লাগবে, ডিগ্রি 3 বছর, আবার মাস্টার্স করা লাগবে 2 বছর, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে 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 স্যার অসাধারণ ক্লাস হয়েছে, জীবন দশায় মনে হয় সরজাবাদ ভুলবো না। নাজিম তালুকদার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।